শোনা যাচ্ছে, এখন একটু শুনতে পাচ্ছিলাম না, তাই বলছিলাম আর কি। ক্লাস কি স্টার্ট হয়েছে? আমি বুঝিনি। ক্লাস কি ভাই স্টার্ট হয়েছে? আসলে কোনটাই বোঝা যাচ্ছিল না, তো তাই একটু মাঝখানে স্কিপ করলাম আর না কি। না, এখনো শুরু করিনি, এখন শুরু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আপনারা হচ্ছে যারা ইউজার অ্যাডমিনিস্ট্রেশনের ফাইলটা নামাইছিলেন, ওইটা আরেকবার ডাউনলোড দিবেন, কারণ ওইখানে হচ্ছে কিছু জিনিস একটু আপডেট করা হয়েছে। ওইটা আপনারা আরেকবার ডাউনলোড করে নিয়েন। আর গত ক্লাস প্লাস আজকের ক্লাসের ফাইল আজকে আপলোড করে দিব। আপনাদের ওই ড্রাইভ ফোল্ডারের ভিতরেই লেকচার ফাইলস নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে আপনারা ফাইলগুলো পাবেন, মানে কমান্ড শিটের ফাইলগুলো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, বলেন। শুনতে পাচ্ছেন না কি জন্য আর কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, গতদিন হচ্ছে আমাদের পারমিশন শেষ হয়ে গেছিল। আজকে আমরা করব হচ্ছে ফাইল সার্চিং, কিভাবে সিস্টেম থেকে ফাইল সার্চ করে নিয়ে আসতে পারি সেটা। এটার পাশাপাশি হচ্ছে আমরা রিডাইরেকশন দেখব, যে আমরা একটা কমান্ডের আউটপুটকে কিভাবে আরেকটা ফাইলের ভিতরে রিডাইরেক্ট করে দিতে পারি, যাতে করে আমার আউটপুটটা স্টোর থাকে, বা রেজাল্ট গুলো কিভাবে স্টোর রাখতে পারি আমরা, বলতে পারেন ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিক লগ। আর এরপরে যদি সময় থাকে তাহলে হচ্ছে ফাইল আর্কাইভিং, যেটা সেটা আমরা কমপ্লিট করব। প্রথমেই হচ্ছে ফাইল সার্চিং। ফাইল সার্চিং এর জন্য সাধারণত দুই রকমের কমান্ড ইউজ করা হয়, একটা হচ্ছে লোকেট আর আরেকটা হচ্ছে ফাইন্ড। এর মধ্যে প্রথমেই হচ্ছে লোকেট। লোকেট কমান্ডের অপশন আছে, অনেক অপশন আছে, কিন্তু লোকেট কমান্ডটা আসলে ওইভাবে ইউজ হয় না। মূলত ফাইন্ড কমান্ডটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, কারণ ফাইন্ড কমান্ডকে অনেকভাবে কাস্টমাইজ করে সার্চ করা যায়। আবার লোকেট কমান্ড যে ইউজ হয়, সেই লোকেট কমান্ডেরও ব্যাকগ্রাউন্ডে মূলত ফাইন্ড কমান্ডটাই কাজ করে। লোকেট কমান্ড দিয়ে সার্চ করার জন্য কমান্ড হচ্ছে লোকেট, এরপরে দিবেন ফাইলের নাম। যদি কোনো কারণে আপনার সার্চিং এর রেজাল্ট না আসে, সেই ক্ষেত্রে আরেকটা কমান্ড দিতে হবে, আপডেট ডিবি। আপডেট ডিবি কমান্ডটা দিলে মূলত যেটা হবে, লোকেট কমান্ডের ডাটাবেসটা আপডেট হবে। এরপরে যখন আপনি আবার লোকেট কমান্ড এক্সিকিউট করবেন, তখন আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ফাইন্ড কমান্ড। ফাইন্ড কমান্ড দিয়ে অনেকভাবে সার্চ করা যায়। আর ফাইন্ড কমান্ডের কিছু সিনট্যাক্স থাকে। সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে আমরা যে ফাইন্ড করব সেটা কোথায় করব, আমি চাইলে স্পেসিফিক লোকেশন বলে দিতে পারি, চাইলে ফুল
রুট ডিরেক্টরিতে সার্চিং করতে পারি, আমি চাইলে নেম দিয়ে সার্চ করতে পারি, ডিরেক্টরি দিয়ে সার্চ করতে পারি, পারমিশন সার্চ করতে পারি, এরপরে SGID বিট সার্চ করতে পারি, মানে স্পেশাল পারমিশন আমরা সার্চ করতে পারি। এরপরে এমটি ফাইলস, হিডেন ফাইলস, ইউজার ডিরেক্টরিজ বা ইউজার ওনার ফাইলস, সাইজ ক্যাটাগরি দিয়ে সার্চিং করতে পারি। তো এগুলোতে আসলে থিওরির কিছু নাই, আমি সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি, এটাই বেটার। আচ্ছা, প্রথমেই হচ্ছে লোকেট। প্রথমে আমি লোকেট কমান্ড দিয়ে একটা ফাইল সার্চ করার ট্রাই করি, যদি আসলো ভাইয়া তো আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে মানে প্রবলেম কি? দেখা যাচ্ছে, ওই ভাইয়ার প্রবলেম সম্ভবত। ভাই আপনার হয়তো বা নেটে সমস্যা, আপনি একটু বেটার হয় আপনি ডিসকানেক্ট করে আবার কানেক্ট হন। আচ্ছা, লোকেট কমান্ড দিয়ে প্রথমেই আমাকে ফাইলের নাম বলে দিতে হবে। তো আমি একটা ফাইলের নাম দিলাম হোস্ট। দেখেন লোকেট cannot stat varlib mlocate db no such file or directory। তার মানে হচ্ছে যে সে এই ফাইলটা পাচ্ছে না, mlocate.db এই ফাইলটা সে পাচ্ছে না, তার মানে তার ডাটাবেসটা এখনো তৈরি হয়নি। তো এই ডাটাবেসটা তৈরি করার জন্য আমাকে কমান্ড দিতে হবে আপডেট ডিবি। কিছুক্ষণ সময় নেবে ডাটাবেস আপডেট করার জন্য। এখন যদি আবার সেম কমান্ড এক্সিকিউট করি, দেখেন হোস্ট নাম দিয়ে যত ফাইল আছে সবগুলো সে বের করে দিছে, এবং এখানে হচ্ছে রিলেটেড যত ফাইল পাবে সব। ওই ওয়ার্ডের সাথে ম্যাচিং যত ওয়ার্ড পাবে সব সে সার্চ করে দিবে। আবার যদি এরকম দেই লোকেট শ্যাডো, এখানে শ্যাডো দিয়েও কতগুলো ফাইল পাইছে। তো মূলত এখান থেকে আমি যদি স্পেসিফিক কোনো লোকেশনের ফাইল সার্চ করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, তখন গিয়ে আর লোকেট কমান্ড দিয়ে কাজ হবে না, তখন আমাকে কাজ করতে হবে ফাইন্ড কমান্ড দিয়ে। তো আমি ফাইন্ড কমান্ড ইউজ করি, ফাইন্ড, এরপরে দিতে হবে স্পেসিফিক লোকেশন, যে আমি স্পেসিফিক কোনো জায়গায় সার্চ করতে চাচ্ছি নাকি আমি অন্য মানে পুরো রুট ডিরেক্টরিতে সার্চ করতে চাচ্ছি। এখন আমি যদি এরকম দেই ইটিসির ভিতরে আমি সার্চ করতে চাচ্ছি, এরপরে ফাইলের নাম দিলাম শ্যাডো। সে কি করছে, ইটিসির ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলোর একটা লিস্ট সে বানায়, লাস্টে গিয়ে একটা আউটপুট দিছে কি শ্যাডো নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। এটার কারণ হচ্ছে যে আমি কোনো কিছু বলিনি, আমি কোনো প্যারামিটার মেনশন করিনি, যে সে যে সার্চ করবে সেটা আসলে কি দিয়ে সার্চ করবে, সে কি ডিরেক্টরি সার্চ করবে নাকি ফাইল সার্চ করবে না কি সার্চ করবে, এরকম কোনো কিছু মেনশন করা হয়নি, যার কারণে সে এরকম দিছে। কিন্তু এই সেম জায়গাতেই
ফাইন্ড, এখানে যদি আবার আমি ইটিসি দেই, ইটিসির ভিতরে এখানে একটা অপশন দিলাম নেম, এরপরে দিলাম আমি শ্যাডো। দেখেন যখনই নেম প্যারামিটার ইউজ করছি বা নেম অপশন যখনই ইউজ করছি তখনই সে আমাকে আউটপুট দিছে কি ইটিসির ভিতরে শ্যাডো নামক ফাইল আছে। আবার এই সেম জিনিসটাই আমি আরেকভাবে করতে পারি। এখন আর আমি স্পেসিফিক লোকেশন বললাম না, আমি সরাসরি রুট ডিরেক্টরি বলে দিলাম, সেম অপশন ইউজ করলাম, ফাইলের নাম ইউজ করলাম গ্রুপ। এখানে রুট ডিরেক্টরির ভিতরে গ্রুপ নামক যতগুলো ফাইল আছে সবগুলো শো করছে এবং এখানে স্পেসিফিক গ্রুপ নামে। এখন এই সেম জিনিসটা আমি যদি লোকেট দিয়ে সার্চ করি, লোকেট দিয়ে গ্রুপ দিলাম, দেখেন কতগুলো ফাইল আসছে। লোকেট মূলত কি করবে, সে তার ডাটাবেজে ওয়ার্ডের সাথে ম্যাচিং যতগুলো পাবে সবগুলো ফাইলের আউটপুট দিবে, কিন্তু ফাইন্ড কমান্ড যেটা করবে স্পেসিফিক ওই ফাইলটারই সে আউটপুট বা লোকেশন গুলো বের করে দিবে। এটা হচ্ছে ফাইন্ড কমান্ডের সুবিধা। এখন যদি আমি স্পেসিফিক কোনো ইউজারের ফাইল বের করতে চাই, সে ফাইন্ড, আমি হোম ডিরেক্টরি মেনশন করলাম না, মানে স্পেসিফিক লোকেশন মেনশন করলাম না, কারণ আমার কিছু ইউজারের হোম ডিরেক্টরি /হোম এর ভিতরে আছে, আবার কিছু আছে ওপিটির ভিতরে। সো আমি এখানে সরাসরি রুট ডিরেক্টরি দিয়ে দিলাম, ওর ফাইল ও যেখানে পাবে সেখান থেকে আমাকে আউটপুট দিবে। এখানে দিলাম ইউজারের নাম দিলাম মারিয়া। আচ্ছা, মারিয়া ইউজারের ভার স্কুল মেইলের ভিতরে মেইল ডিরেক্টরি পাইছে আর হোমের ভিতরে হোম ডিরেক্টরি পাইছে, কিন্তু এখানে আরো কিছু জিনিস আছে, 4টা ইরোর আসছে। প্রকের ভিতরে সে মারিয়া ইউজারের ওনারশিপের ফাইল পাচ্ছে, মানে রেকর্ড পাচ্ছে, কিন্তু কোনো স্পেসিফিক ফাইল বা ডিরেক্টরি পাচ্ছে না। এই জিনিসটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইরোর। স্ট্যান্ডার্ড ইরোর ফাইন্ড কমান্ডে আসবে। এটা আসার কারণ হচ্ছে ইউজারটা যখন তৈরি হয়েছিল তখন তার ওনারশিপে একটা প্রসেস রান করছিল, কিন্তু যখন আমার সিস্টেম রিস্টার্ট হয়ে গেছে বা সিস্টেম যখন শাটডাউন হয়েছে তখন সেই প্রসেসের ফাইলগুলো রিমুভ হয়ে গেছে, কিন্তু তার একটা হিস্ট্রি ডিরেক্টরি সেখানে এক্সিস্ট আছে। সেই হিস্ট্রি ডিরেক্টরিটার কারণে এখানে সে পাথ পাচ্ছে কিন্তু কোনো ফাইল পাচ্ছে না। এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরোর। এই স্ট্যান্ডার্ড ইরোর গুলো থাকবেই, তবে আমরা চাইলে আমরা স্ট্যান্ডার্ড ইরোর গুলোকে স্কিপ করে আউটপুট দেখতে পারি, সেটা আমরা একটু পরে দেখব। আপাতত হচ্ছে ফাইলগুলো বের করে নেই শুধু। আচ্ছা, আমি এখন চাচ্ছি আমার এখানে আপনাদের গ্রুপ কি আছে, অ্যাডমিন গ্রুপ আছে, অ্যাকাউন্টস গ্রুপ আছে। আচ্ছা, আমি চাচ্ছি যে আমি অ্যাডমিন গ্রুপের ওনারশিপের ফাইলগুলো দেখব। ফাইন্ড / গ্রুপ দিলাম, নাম দিলাম অ্যাডমিন। ওকে, জন পাইছে, ভালো কথা। অ্যাকাউন্টস এই নামে কি কিছু আছে? নাই। আচ্ছা, অ্যাকাউন্টস গ্রুপের ওনারশিপে কোনো ফাইল নাই, কিন্তু অ্যাডমিন গ্রুপের ওনারশিপে ফাইল আছে, যেটা আছে জন ইউজারের হোম ডিরেক্টরির ভিতরে।
এর মানে আমরা ধরে নিতে পারি যে জন ইউজারের প্রাইমারি গ্রুপ হচ্ছে অ্যাডমিন, যার কারণে জনের ফাইলগুলো অ্যাডমিন গ্রুপের গ্রুপ ওনারশিপে আসছে। এখন আমি যদি আইডি দিয়ে জন ইউজারকে দেখি, জন ইউজারের প্রাইমারি গ্রুপ অ্যাডমিন, এই কারণে অ্যাডমিন গ্রুপের ওনারশিপে ফাইল আসছে। আচ্ছা, আমি হচ্ছে এখন স্পেসিফিক টাইপের ফাইল বের করতে পারি। আচ্ছা, স্পেসিফিক ফাইল, হ্যাঁ স্পেসিফিক টাইপের ফাইল বের করি। ফাইন্ড, রুট ডিরেক্টরিতে সার্চ করব মাইনাস টাইপ, না টাইপ না, মাইনাস ফাইল, ফাইল দিয়ে এখানে দিলাম স্টার ডট টিএক্সটি। না ফাইলে পাবে না, তাহলে টাইপ, ওকে ফাইল হবে না, এখানে হবে হচ্ছে টাইপ, এরপরে হবে এফ, এখানেও পায় নাই, এটা কোটেশনের ভিতরে হবে। path must exit expression star.txt. ওকে স্টার যদি না দেই তাও হয় না। আচ্ছা, ফাইন্ড স্ল্যাশ মাইনাস টাইপ এফ, মানে টাইপ হচ্ছে ফাইল, এরপরে এখানে আরেকটা অপশন হবে নেম, এরপরে দিলাম star.txt, এবার হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমি চাচ্ছি যে আমি টিএক্সটি এক্সটেনশন দিয়ে যে ফাইলগুলো আছে সেগুলোর লোকেশন গুলো দেখবো, যে ফাইলগুলো আসলে কোথায় আছে। ফাইল অনেক আসছে, অনেকই আসবে। এখানে জিনিসটা হবে এরকম যে ফাইন্ড, এরপরে কোন লোকেশনে সার্চ করবে সেটা, তারপরে টাইপ দিয়ে দিতে হবে এফ, টাইপ এফ মানে হচ্ছে আমি ফাইল টাইপ সার্চ করতেছি, এখানে এফ মানে হচ্ছে ফাইল। আর এরপরে আমি হচ্ছে নেম প্যারামিটার ইউজ করলাম যাতে করে আমার .txt এক্সটেনশনের যত ফাইল থাকবে সেগুলোর আমাকে আউটপুট দেখাবে। আচ্ছা, এখন হচ্ছে আমি যদি স্পেসিফিক পারমিশনের ফাইল সার্চ করি, ফাইন্ড স্ল্যাশ মাইনাস PERM ফার্ম, পারমিশন দিলাম 4644, পাই নাই। আচ্ছা, 464, ও 64 তো হবে না, 55 হবে। রিড রাইট, রিড 644 তো হওয়ার কথা। ওকে 664, এটাও পাই নাই। 4
পাবে না। 755 এইবার পাইছি। আচ্ছা, আমি যদি সুইটবিটের কোনো ফাইল সার্চ করতে চাই, যে কোনো ফাইলের উপরে সুইটবিট সেট করা আছে কিনা, তখন কি আমি এরকম দিতে পারি 4755। এটা মূলত ডিরেক্টরি পারমিশন, তারপর আমাকে আউটপুট দিছে এই লোকেশন গুলোতে সুইটবিট সেট করা আছে। এখন শিওর হওয়ার জন্য যদি একটার দেখি যে এইটা ls-ll, দেখেন এটাতে সুইটবিট সেট করা আছে। আবার যদি এই লোকেশনটা দেখি, এইটারও সুইটবিট আছে। মূলত হচ্ছে যে এখানে যতগুলো ফাইল শো করছে এই প্রত্যেকটা ফাইলের উপরে সুইটবিট সেট করা আছে, এবং আমি মূলত সুইটবিটই সার্চ করছি যে কোন কোন ফাইলের উপরে বা আদৌ কোনো ফাইলের উপরে সুইটবিট সেট করা আছে কিনা। এখন আমি যদি sgid বিট সার্চ করতে চাই, তাহলে কমান্ড সেম, এখানে হবে 4 এর জায়গায় 2। এই দুইটার উপরে sgid বিট সেট করা আছে। আবার যদি স্টিকি বিট সেট করতে চাই তাহলে 1755। এই লোকেশন গুলোতে sgid বিট স্টিকি বিট সেট করা। এভাবে আমরা স্পেসিফিক পারমিশন বা স্পেসিফিক ফাইল নেম, স্পেসিফিক টাইপ, এই জিনিসগুলো সার্চ করতে পারি। আরো কিছু সার্চিং কমান্ড আপনাদের শীটে আপনারা পেয়ে যাবেন। যেমন ফাইল সাইজ দিয়ে সার্চ করা যায়, যে 10 MB কি কি ফাইল আছে সেটা দেখবো, বা 20 MB কি কি ফাইল আছে সেটা দেখবো। তার মধ্যে কোনোটাই আমার এখানে নাই, যার কারণে আমার সার্চ করেও কোনো লাভ নাই, কোনো আউটপুট আসবে না। এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এখানে তো দেখাছেন ফাইল সার্চ, ডিরেক্টরি সার্চ কি দেখাবেন? আপনি ডিরেক্টরি সার্চ করেই আপনি কি করবেন? আপনি ডিরেক্টরি সার্চ করে তো আলটিমেটলি কোনো লাভ হবে না, আপনার তো প্রয়োজন হবে ফাইলের। আচ্ছা ভাইয়া, ফাইলের মধ্যে ফাইলের মধ্যে কি কোনো মানে কোনো টেক্সট কি ইয়ে করা যাবে, ফাইন্ড করা যায়? আমরা যেরকম একটা হ্যাঁ করা টেক্সট যায়, ডকুমেন্ট। যায়, কিন্তু এটা সার্চ করতে হয় অন্যভাবে। আচ্ছা ভাইয়া, ওইটা ওইটা কি দেখাবেন? দেখাবো আছে, সবই আছে। এইটুকু নিয়ে আপনার কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। না ভাইয়া, এটুকু নিয়ে কোশ্চেন নাই। আচ্ছা, আপনি ডিরেক্টরি সার্চের কথা বললেন, ডিরেক্টরি সার্চ করতে হয় এইভাবে, স্ল্যাশ মাইনাস টাইপ দিব ডি, ডি তে হচ্ছে ডিরেক্টরি। আর ডিরেক্টরির নাম কি দিব? স্কুল, ও সরি, নেম হবে, মাইনাস নেম স্কুল। এই যে স্কুল ডিরেক্টরি কোথায় আছে? ভারের ভিতরে স্কুল আছে, আবার ভারের ভিতরে স্কুল, তার ভিতরে এটি, তার ভিতরে আবার স্কুল। এইভাবে হচ্ছে ডিরেক্টরি সার্চ করতে হয়। টাইপ দিয়ে দিবেন ডিরেক্টরি।
টাইপ এফ দিলে হচ্ছে ফাইল আর ডি দিলে হচ্ছে ডি দিলে ডিরেক্টরি। ডিরেক্টরি। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে? ফাইলটা ওপেন করে এবার দেখা যাবে না যে এটার ভিতরে কি আছে? হ্যাঁ, ফাইল আপনি ক্যাট, হেড, টেইল, মোর, লেস এগুলো দিয়ে ওপেন করেন। মনে করেন আমি একটা ফাইল খুঁজলাম, খোঁজার পরে পাইছি, পরে আমি এখন ফাইলটা খুলে দেখবো যে এই ফাইলে কি আছে। হ্যাঁ, আপনি ফাইলকে রিড করেন। আপনার ফাইল রিড করার জন্য তো কতগুলো কমান্ডই আছে, ক্যাট আছে, লেস আছে, মোর আছে, হেড আছে, টেইল আছে, ইউজ করেন। যে কোনো একটা দিয়ে রিড করলেই তো হয়ে যাচ্ছে। এখন দেখা যাবে মানে কি ভাই, আপনাদের ফাইল রিড করা দেখাইছি না আমি? বুঝতেছি। এই যে, এই তো ফাইলের পাথ বলে দিবেন, শেষ। এই তো রিড করা। আচ্ছা, তাহলে এটাতে কারো কোনো কোশ্চেন নাই। এখন আসি আমরা রিডাইরেকশনে, বাট তার আগে হচ্ছে গ্রেপ করা। আমি স্ক্রিন শেয়ারটা একটু চেঞ্জ করতেছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের গ্রেপ। গ্রেপ জিনিসটা আসলে কি? গ্রেপ হচ্ছে মূলত একটা কমান্ড লাইন ইউটিলিটি, যেটা হচ্ছে প্লেইন টেক্সট আকারে ডাটা সেট সার্চ করে এবং ওইটার সাথে যত ম্যাচিং লাইন থাকবে সেই সব লাইনগুলো আমাদেরকে কমান্ডের আউটপুট হিসেবে দেখাবে। জিনিসটা প্র্যাকটিক্যালি গেলে আর একটু ভালো মতো বুঝতে পারবেন। The grep filter searches a file for a particular pattern of characters and displays all lines that contain that pattern. Want to see Alex user's file contains bash word. এখানে হচ্ছে অ্যালেক্স ইউজারের ফাইলগুলো দেখতে চাচ্ছি, যেটার মধ্যে শুধুমাত্র ব্যাশ প্যাটার্নের সাথে ম্যাচিং যে ওয়ার্ডগুলো থাকবে বা যে লাইনগুলো থাকবে সেগুলো। আমরা চাইলে সেটাও দেখতে পারি। এখন মূলত ওটাই দেখব। প্রথমে সার্চ করতেছি ইউজার অ্যালেক্স। আগে দেখি যে আসলে এখানে ফাইলগুলো আছে কিনা। আছে, আচ্ছা। এখানে দেখেন অনেকগুলো ফাইল আসছে, কিন্তু আমি চাচ্ছি যে শুধু ব্যাশ রিলেটেড যে লাইন বা ফাইলগুলো থাকবে সেগুলো দেখব। এখন সেটা কিভাবে দেখতে পারি? প্রথমে ইউজ করতে হবে পাইপলাইন। এই যে সাইনটা ইউজ করলাম, এই সাইনটা হচ্ছে মূলত পাইপলাইন। এই পাইপলাইন আইকনটা কোথায় পাবেন? পাইপলাইন আইকন পাবেন হচ্ছে আপনাদের কিবোর্ডের এন্টার বাটনটার উপরে বা বাম পাশে কোনো একটা জায়গায় একটা বাটন পাবেন ব্যাকস্ল্যাশ আইকন সহ। ব্যাকস্ল্যাশ বলতে এই জিনিসটা। এই ব্যাকস্ল্যাশ আইকন বাটনটাকে শিফট প্রেস করে যদি ওই বাটনটা প্রেস করেন তাহলে পাইপলাইন সাইন আসবে। এরপরে লিখতে হবে গ্রেপ। তারপরে হচ্ছে আমি স্পেসিফিক কোন জিনিসটা দেখতে চাচ্ছি। এই যে দেখেন উপরেরটাতে অনেকগুলো আউটপুট আসছিল, এখানে আসছে শুধুমাত্র 4টা, এবং সেই 4টা কি? এই ব্যাশ প্যাটার্নের সাথে ম্যাচিং যেগুলো লাইন আছে সেগুলো। এই জিনিস আরেকটা ইউজারের জন্য যদি দেখি, এটোভা, এটোভা ইউজারের জন্য দেখেন 2 রকম আসছে, মানে 2টা লোকেশন আসছে। একটা আসছে হোম এটোভার ভিতরে আর একটা আসছে ওপিটি এটোভার ভিতরে।
এখানে ওপিটি অ্যাটোভার ভিতরে এই কারণে আসছে যে আমি যখন আমরা যখন কপি পেস্ট দেখতেছিলাম তখন হচ্ছে আমি এই অ্যাটোভা ইউজারের হোম ডিরেক্টরি কপি করে নিয়ে গেছিলাম ওপিটির ভিতরে, যার কারণে ওপিটিতেও এই ফাইলগুলো আছে। এটা হচ্ছে গ্রেপ করা বলে, এবং এই গ্রেপ জিনিসটা খুবই হেল্পফুল। তার কারণ হচ্ছে যে কমান্ডের অনেকগুলা আউটপুটের ভিতর থেকে আপনি স্পেসিফিক একটা বা দুইটা লাইন বা স্পেসিফিক একটা বা দুইটা ওয়ার্ডকে আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন, বাকিগুলো স্কিপ হয়ে যাবে। যেমন আমি এই সেম কমান্ডটাই যদি গ্রেপ ছাড়া দেই তাহলে দেখেন কতগুলো আউটপুট আসে, কিন্তু যখন আমি শুধুমাত্র স্পেসিফিক ওয়ার্ড বলে দিছি যে এই ওয়ার্ডের সাথে ম্যাচিং যেগুলো, তখন আসছে আমার অল্প কয়েকটা। এখন এই যে স্ট্যান্ডার্ড ইরোরটা আছে, এই স্ট্যান্ডার্ড ইরোরটাকেও আমি দেখতে চাচ্ছি না। তাহলে এই স্ট্যান্ডার্ড ইরোর যদি আমি স্কিপ করতে চাই তাহলে কি করতে হবে? এই গ্রেপের পরে কি ব্যাশটা দিতেই হবে নাকি অন্য কোনো ওয়ার্ড দেওয়া যেতে পারে? আপনি যে ওয়ার্ড দিবেন সেই ওয়ার্ডের সাথে ম্যাচিং লাইনগুলো শো করবে। আচ্ছা, মানে গ্রেপটা ইউজ করে আমি যে কোনো ওয়ার্ড গ্রেপ ব্যবহার ইউজ করতে করে পারবো? আপনি যেটাই ইউজ করেন না কেন সেইটার সাথে ম্যাচিং জিনিস দেখাবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আউটপুট রিডাইরেকশন। আউটপুট রিডাইরেকশনটা হচ্ছে যে আমার কমান্ডের যে স্পেসিফিক আউটপুটটা আছে সেই আউটপুটটা আমি স্ট্যাটিক লগ আকারে বা স্ট্যাটিক রেকর্ড আকারে কোনো একটা ফাইলের ভিতরে রেখে দিতে চাচ্ছি, যে যেন আমি পরে সেটাকে ইউজ করতে পারি। এখন এখানে আমরা কয়েক রকমের সাইন ইউজ করতে পারি। এর মধ্যে গ্রেটার দেন, ডাবল গ্রেটার দেন, টু গ্রেটার দেন, টু ডাবল গ্রেটার দেন, এন্ড ডাবল গ্রেটার দেন, এরকম বেশ কিছু সাইন আছে এবং এই প্রত্যেকটা সাইনের মিনিং আছে। যেমন গ্রেটার দেন দিয়ে ফাইল নেম, এখানে ফাইল নেম বলতে জিনিসটা হবে যে আমি কোন ফাইলের মধ্যে আউটপুটটা দিতে চাচ্ছি সেটা। যে ফাইলের মধ্যে আউটপুটটা দিব সেই ফাইলের নামটা এখানে বলে দিতে হবে গ্রেটার দেন সাইনটার পরে। তখন কি হবে, একটা গ্রেটার দেন থাকলে যেটা হবে রিডাইরেক্ট স্ট্যান্ডার্ড আউট টু এ নিউ ফাইল। এখানে স্ট্যান্ডার্ড আউট বলতে আউটপুট, শুধুমাত্র আউটপুটটা ফাইলের ভিতরে যাবে। এরপরে ডাবল গ্রেটার দেন ইউজ করলে কি হবে, অ্যাপেন্ড হবে। এখন তাহলে প্রথমটা এবং পরেরটায় দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? যে আমি একটা দিয়ে তো রিডাইরেক্ট করতে পারতেছি, তাহলে আমি ডাবল গ্রেটার দেন কেন ইউজ করব? ডাবল গ্রেটার দেন ইউজ করার সুবিধা হচ্ছে আমার আগের যদি কোনো রেকর্ড ওখানে থাকে, মানে আগের কোনো কন্টেন্ট যদি ওখানে থাকে, সেইটার উপরে ওভাররাইট হবে না, অ্যাপেন্ড হবে। মানে আগের লাইন থাকবে, তার নিচে নতুন লাইনগুলো অ্যাড হবে, এটাকে বলা হচ্ছে অ্যাপেন্ড। আর সিঙ্গেল গ্রেটার দেন ইউজ করলে সেটা হবে ওভাররাইট। এটা হচ্ছে সিঙ্গেল গ্রেটার দেন এবং ডাবল গ্রেটার দেনের ডিফারেন্স। আবার আমি যদি টু গ্রেটার দেন দিয়ে, মানে টু নিউমেরিক এরপরে হচ্ছে গ্রেটার দেন সাইন, এটা দিলে যেটা হবে রিডাইরেক্ট স্ট্যান্ডার্ড ইরোর টু এ নিউ ফাইল। এটাতে হচ্ছে শুধুমাত্র ইরোরটা রিডাইরেক্ট হবে। আর যদি ডাবল গ্রেটার দেন দিই তাহলে ওই আগের মতো অ্যাপেন্ড হবে। তার মানে সিঙ্গেল গ্রেটার দেন এখানেও ইরোর রিপ্লেস হচ্ছে আর এখানে অ্যাপেন্ড হবে। দেন এন্ড গ্রেটার দেন, এটা যদি দেই তাহলে স্ট্যান্ডার্ড আউটপুট প্লাস স্ট্যান্ডার্ড ইরোর এই দুইটাই রিডাইরেক্ট হবে। আবার যদি এন্ড দিয়ে ডাবল গ্রেটার দেন দেই, সেম অ্যাপেন্ড হবে। আবার এখানে আরেকটা করা যায়, এন্ড গ্রেটার দেন
দেন ফাইলের নাম, তারপরে 2 গ্রেটার দেন এন্ড 1, এটাও মূলত এই কমান্ডের কাজ করবে। রিডাইরেক্ট স্ট্যান্ডার্ড আউটপুট এন্ড স্ট্যান্ডার্ড এরর টু এ নিউ ফাইল। এখন এই রিডাইরেকশন গুলো আমরা একটু চেক করি। সেম কাজের জন্য তাহলে দুইটা কমান্ড, মানে অন্য কোনো আপনি ইস্যু আছে নাকি? যেটা ইউজ করেন, না দুইটা কমান্ডের কাজ একই, আপনি যেটা ইউজ করেন। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে দেখেন আমি যখন একটা ফাইন্ড কমান্ড এক্সিকিউট করতেছি, এই যে এটাই যদি এক্সিকিউট করি, এখানে আমার স্ট্যান্ডার্ড এরর আসতেছে। এখন আমি চাচ্ছি যে আমি আউটপুটটা একটা ফাইলের ভিতরে রেখে দিব। আমি আসি হচ্ছে রুট ডিরেক্টরিতে, ওকে, যেখানে থাকলাম ওখানেই রিডাইরেক্ট করি, সমস্যা নাই। সেম কমান্ড এক্সিকিউট করতেছি, এরপর আমি অ্যাপেন্ড করব, রিডাইরেক্ট করব, যেটা হচ্ছে মূলত ওভাররাইট হবে। এখানে দিলাম, আচ্ছা এখানে একটা কাজ করি, এখানে প্রথমে গ্রেপটা ইউজ না করি, গ্রেপ ছাড়া করি। রিডাইরেক্ট করব অ্যাটোভা ফাইল। দেখেন আমাকে কি দেখাইলো, শুধু ইরোরটা দেখাইছে, স্ট্যান্ডার্ড ইরোর। তাহলে আমার আউটপুট কোথায়? আমার আউটপুট গেছে এই ফাইলের ভিতরে, ক্যাট অ্যাটোভা ফাইল। এটা হচ্ছে আমার আউটপুট। এখানে কি হলো যে আমার আউটপুট যেটা আসছে সেটা আমি একটা ফাইলের মধ্যে রেখে দিছি, যেন পরে আমি চাইলে এটাকে ইউজ করতে পারি। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরোর। আচ্ছা, এখন এই সেম ফাইলের উপরেই আমি আরেকটা ইউজারের আউটপুটকে রিডাইরেক্ট করব। ফাইন্ড স্ল্যাশ ইউজার, এখানে দিলাম অ্যালেক্স, রিডাইরেক্ট করব এ দিয়ে কি আছে, ও অ্যানাকন্ডা আছে, অ্যাটোভা ফাইল। দেখেন আমি ইউজ করছি সিঙ্গেল গ্রেটার দেন। আমার ফাইলের ভিতরে কন্টেন্ট আগে কি ছিল, এই জিনিসগুলো, মানে অ্যাটোভার আউটপুটটা ছিল। এখন যদি আমি আবার অ্যাটোভা ফাইল রিড করি, আগের আউটপুট কি আর আছে? নাই। আগের আউটপুটের উপরে আমার ওভাররাইট হয়েছে। মানে এই জিনিসটা একটু মানে আপনাদেরকে একটু হ্যারাস করতে পারে, যে আপনার আগের কন্টেন্টও হয়তো প্রয়োজন ছিল, যেটা ওভাররাইট হয়ে যাওয়ার কারণে আপনি আর পাচ্ছেন না, এবং এই কন্টেন্ট আপনি আর ব্যাক করাইতে পারবেন না। একটা ফাইল একবার ওভাররাইট হয়ে গেলে সেটাকে আর ব্যাক করাইতে পারবেন না, যদি না সেটার কপি রেখে দেন। তো এই জিনিসটাই যেন না হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা রিডাইরেক্ট করার সময় আমরা ডাবল গ্রেটার দেন ইউজ করব। ডাবল গ্রেটার দেন ইউজ করার ফলে যেটা হবে, আমার আগের কন্টেন্টও থাকবে, নতুন কন্টেন্টও আমি পাবো। আমি ফরওয়ার্ড করছি কার, বব ইউজারের ফাইল, মানে বব ইউজারের সার্চ ফাইল, এই যে বব ইউজারের সার্চিং আউটপুট। এটাই হচ্ছে ডাবল গ্রেটার দেন ইউজ করার সুবিধা। আচ্ছা, এখন এই যে স্ট্যান্ডার্ড ইরোরটা, আমি চাচ্ছি যে আমি আউটপুট দেখব, কিন্তু এই ইরোরটাকে আমি কোনো একটা ফাইলের ভিতরে রিডাইরেক্ট করে দেব। তাহলে এটা যদি এই ইউজার সার্চিং এর জন্যই করি, বা নতুন একটা ইউজার যদি নেই, মারিয়া, এখানে আমি রিডাইরেক্ট করব আউট ইরোর, তাহলে এন্ড গ্রেটার দেন, এখানেও ফার্স্টে আমি ওভাররাইট করতেছি ফাইন্ড ইরোর। ওহো, তো পুরাটা আউটপুট সহ ফরওয়ার্ড হয়েছে।
get find error আউটপুট সহ গেছে, এন্ড হবে না, এখানে হবে 2। দেখেন মারিয়ার আউটপুট আমাকে দেখাইছে এবং স্ট্যান্ডার্ড এরর যেটা সেটা ফরওয়ার্ড করে দিছে কোথায়, ফাইন্ড এররের ভিতরে। তো আমি ফাইন্ড এররকে যদি রিড করি, এখানে আমার স্ট্যান্ডার্ড এররটা আছে। এখন এই সেম ফাইলের উপরে আমি যদি স্ট্যান্ডার্ড এররকে অ্যাপেন্ড করতে চাই, তাহলে ফাইন্ড স্ল্যাশ ইউজার, এখানে ইউজারের নাম দিলাম ম্যারি, টু ডাবল গ্রেটার দেন ফাইন্ড এরর। আবার ফাইন্ড এররকে যদি রিড করি, আমার দুইটা স্ট্যান্ডার্ড এররই এখানে আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি আরেকটা ইউজারের ফাইল সার্চ করব, ড্যাশ ইউজার হ্যারি। এটার আমি এরর এবং আউটপুট দুইটাই ফরওয়ার্ড করব এবং অ্যাপেন্ড করব। সেটা অ্যাপেন্ড করব আমি ওপিটির ভিতরে ইউজার হ্যারি এই নামে, ক্যাট ওপিটি ইউজার হ্যারি। এখানে আমার সবগুলোই রিডাইরেক্ট হয়ে গেছে। এটাই হচ্ছে রিডাইরেকশন। ওকে, এটা গেল হচ্ছে আমার রিডাইরেকশন। এখন আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে ইউজার ফাইন্ড করার সময় সে অ্যাটোভা যদি দেই, ইউজার ফাইন্ড করার সময় আমি যদি স্পেসিফিক কোনো ওয়ার্ড সার্চ করি, যে আমি এখানে পাইপলাইন গ্রেপ করলাম ব্যাশ, তাহলে আমাকে স্ট্যান্ডার্ড এরর সহ ব্যাশ আউটপুটটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমি স্ট্যান্ডার্ড এররটাকে একটা লোকেশনে ফরওয়ার্ড করে দিব, যেখানে আলটিমেটলি কোনো রেকর্ড থাকবে না, কিচ্ছু থাকবে না। তাহলে সেম কমান্ডটাই আমি টু ড্যাশ স্ল্যাশ ডেভ নাল, আচ্ছা এটা গেল না কেন, টু ওকে আসছে। এইখান থেকে আমি গ্রেপ করতে চাচ্ছি ব্যাশ, আসছে। ওকে, এই ডেভ নাল, এই যে এই লোকেশনে যে আমি ফরওয়ার্ড করে দিলাম, এখন যদি আমি স্ল্যাশ ডেভ নাল রিড করি, কিচ্ছু নাই। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নাল লোকেশন। নাল লোকেশন বলতে যে এখানে কিচ্ছু নাই, কখনোই এখানে কোনো রেকর্ড হবে না, বা কোনো রেকর্ড কখনোই আসবে না, কোনো ফাইল ফোল্ডার কিচ্ছু আসবে না, কিন্তু এই লোকেশনটা আপনি পাবেন। যেমন দেখেন, এই যে আমি যখন এই লোকেশনটাকে ক্যাট করছি, যেহেতু কোনো এরর আসে নাই, তার মানে এই পাথটা এক্সিস্ট, কিন্তু এই পাথের ভিতরে কোনো কন্টেন্ট বা কোনো রেকর্ড কোনো কিছুই নাই। এটা হচ্ছে সিস্টেমে সবসময়ই থাকবে। এটাকে বলা হয় নাল লোকেশন। এই নাল লোকেশনের মধ্যে কখনোই কোনো কিছুই পাবেন না, কিন্তু এই নাল লোকেশনের মধ্যে আপনি কমান্ডের আউটপুট বা কোনো ফাইল এগুলো আপনি পাঠাইতে পারবেন, কিন্তু আলটিমেটলি এটার কোনো অস্তিত্ব নেই। এখন এই কমান্ডে যেটা হয়েছে, আমি অ্যাটোভার ইউজারের ফাইল সার্চ করছি এবং স্ট্যান্ডার্ড এররটাকে আমি নাল লোকেশনে ফরওয়ার্ড করে দিছি। ফরওয়ার্ড করে দেওয়ার পরে আমি ওই আউটপুট থেকে আবার ব্যাশ প্যারামিটারের বা ব্যাশ প্যাটার্নের যে লাইনগুলো আছে সেগুলোকে আবার সার্চ করে বের করে নিয়ে আসছি। শুধুমাত্র সেইগুলো দেখতে চাচ্ছি, বাকিগুলো আর দেখতে চাচ্ছি না। আবার এখানে আরেকটা জিনিস করা যায়, আমি এখানে চাচ্ছি যে আমি শুধু হোমের
ফাইলগুলো দেখব, অন্য লোকেশনের ফাইল আমার দরকার নাই। এখানে আমাকে শুধু হোম লোকেশনের ফাইল দেখাবে। আবার সেম স্ট্যান্ডার্ড এরর নাল লোকেশনে চলে গেছে। এইটুকুতে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? Okay. আচ্ছা, যেহেতু আপনাদের কোশ্চেন নাই, তাহলে আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, এটার কমান্ডটা আপনারা আমাকে বলবেন। সেটা হচ্ছে যে আমি রবার্ট এই যে ইউজারটা আছে, এই ইউজারের ফাইল সার্চ করব এবং এটার শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইরোরটা আমি দেখব, আউটপুটটা আমি নাল লোকেশনে ফরওয়ার্ড করব। সেটা কিভাবে করতে পারি? আপনারা বলেন যে এটার কমান্ড কি হবে? কেউ একজন বলেন যে কমান্ডটা কি হইতে পারে? find slash minus user Robert pipe pipeline with a long আচ্ছা, পাইপলাইন, longer হ্যাঁ হ্যাঁ পাইপলাইন grave গ্রেভ। এবার যে এটা নালের ভিতরে তাহলে যদি ডেপ নাল, ডেপনাল এটা জি এটা যদি দেই তাহলে কি হবে? সে কিছুই শো করবে না। এখানে কেন কোনো কিছু শো করলো না এটা আমাকে বলেন। কোনো ফাইলের কথা বলা হয় না, শুধু ইউজারকে মেনশন। না, এখানে তো উনি তো প্যাটার্ন একটা বলেই দিছে /dev/null। এই নাল এই প্যাটার্ন রিলেটেড কোনো লাইন থাকলে সেটা শো করবে, কিন্তু আমি তো এটা চাই নাই। আমি চাইছি যে আমি আউটপুটটাকে রিডাইরেক্ট করে দিব dev null এর ভিতরে। আউটপুটকে আমি dev null এ রিডাইরেক্ট করব, স্ট্যান্ডার্ড ইররটা আমি দেখব। আচ্ছা, আর কেউ বলতে পারবেন ভাইয়া? ওকে, এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে যে dev null কে গ্রেপ করলে আলটিমেটলি কিছুই আসবে না। কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি আউটপুটটাকে dev null এ রিডাইরেক্ট করব। দ্যাট মিন্স যখনই রিডাইরেকশনের কথা আসবে
তখন জিনিসটা হবে এইটা স্ল্যাশ ইউজার রবার্ট, দেন আমি রিডাইরেক্ট করব, তার মানে গ্রেটার দেন, এরপরে দিব আমি ডেভ নাল, যেহেতু রিডাইরেক্টের কথা আসছে। আর এখানে হচ্ছে আমি গ্রেপ করতেছি, এখানে হচ্ছে যে আমি স্পেসিফিক লাইন দেখতে চাচ্ছি, তখন কি আমি ইউজ করব গ্রেপ। অনেক বড় আউটপুটের ভিতর থেকে আমি একটা বা দুইটা স্পেসিফিক লাইনকে দেখতে চাচ্ছি, স্পেসিফিক ওয়ার্ড দেখতে চাচ্ছি, তখন কি আমি ইউজ করব গ্রেপ। কিন্তু যখনই রিডাইরেকশনের কথা আসবে তখনই ইউজ হবে সিঙ্গেল গ্রেটার দেন অথবা ডাবল গ্রেটার দেন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে। একজন বলছিলেন যে আমি একটা ফাইলের ভিতর থেকে কিভাবে স্পেসিফিক প্যাটার্ন বা স্পেসিফিক লাইন শো করাইতে পারি। সেটার জন্য যেহেতু ফাইল, সো আমাকে রিড করতে হবে, তার মানে ক্যাট করতে হবে। তো আমি যদি গ্রুপ ফাইলটাকে রিড করি, অনেকগুলো লাইন আছে, এখান থেকে আমি চাচ্ছি যে আমি কেমু নামক কোনো লাইন যদি থাকে সেটা শুধুমাত্র সেই জিনিসটা আমাকে শো করবে। এইখানেও আমি গ্রেপ ইউজ করতে পারি, যে আমি সম্পূর্ণ ফাইলটাকে রিড করব, রিড করার পরে সেখান থেকে স্পেসিফিক একটা বা দুইটা প্যাটার্ন ম্যাচিং করে আমার লাইন শো করবে। দেখেন এখানে যখন ফাইল রিড করছিলাম আমাকে পুরো ফাইল শো করাইছে, কিন্তু এখানে আমি কি করছি, ফাইল রিড করছি পুরোটাই, কিন্তু স্পেসিফিক কেমু প্যাটার্নের লাইন আমি দেখতে চাচ্ছি বা কেমু ওয়ার্ডের সাথে ম্যাচিং লাইন দেখতে চাচ্ছি, তখন কি আমি গ্রেপ করব। আবার আমি আরেকটা ফাইল রিড করি, ইটিসির ভিতরে শ্যাডো, এই ফাইলের ভিতরে আমি চাচ্ছি যে অ্যালেক্স এর কোনো পাসওয়ার্ড থাকলে আমি দেখব। এখানে দেখেন এই যে অ্যালেক্স দিয়ে দুইটা আসছে। কেন দুইটা আসছে? কারণ একটা আছে অ্যালেক্স নামে আর একটা আছে alex.1 নামে, এবং এই alex.1 নামে ইউজার আছে। এই কারণে দুইটা আসছে। আবার এখানেই আমি যদি বব দেখতে চাই, আসছে, কোনো পাসওয়ার্ড নাই সেটা ঠিক আছে, বাট ববের লাইন আছে। এভাবে আমি যে কোনো ফাইল থেকে স্পেসিফিক কন্টেন্টকে আউটপুট হিসেবে দেখতে পারি। ওকে, এই যে আউটপুটটা আমি দেখলাম অ্যালেক্স ইউজারের, এই অ্যালেক্স ইউজারের আউটপুটটা আমি আবার ফরওয়ার্ড করতে চাচ্ছি। সেটা কিভাবে করব? ডাবল গ্রেটার দেন দিলাম, ওপিটি দিলাম, অ্যালেক্স আউট, ক্যাট ওপিটি অ্যালেক্স আউট। এই জিনিসটা বোঝা গেছে ভাইয়া? মানে যে বলছিলেন যে ফাইল রিড করে আউটপুট কিভাবে নিয়ে আসতে পারি বা লাইন জি কিভাবে ভাইয়া, দেখতে পারি। বুঝে গেছে। আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস কি করা যায় না, মানে বলেন। ভিএম দিয়ে যদি কোনো ফাইলে আমি ঢুকি হুম, এডিট করার জন্য, তখন যদি কোনো কিছু যদি ফাইন্ড করতে যাই, হ্যাঁ ওইটা অবশ্যই কি করা যায়, এটা তো দেখাইছি। ভিম দিয়ে ইটিসি +wd ওপেন করলাম, এখানে আমি অ্যালেক্স লাইনটাকে সার্চ করতে চাচ্ছি, তাহলে স্ল্যাশ অ্যালেক্স, অ্যালেক্স নামে যতগুলো লাইন আছে সবগুলো হাইলাইট হবে বা ওয়ার্ড আছে। এই যে অ্যালেক্স, এই যে অ্যালেক্স, 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 স্ল্যাশ দিয়ে দেন আপনি ওয়ার্ড দিবেন। আবার এখানে অ্যালেক্স না দিয়ে আমি দিলাম কি ইএমইউ, কেমু আসছে। আবার এখানে দিলাম ভিডিও, ভিডিও নামে নাই, কে ভিডিও নাই, কে মড নাই, শাটডাউন আছে, শাটডাউন নামে আছে। তারপরে রিজলভ দিয়ে আছে,
রিস্টার্ট দিয়ে নাই, এরকম আপনি যেভাবে যে ওয়ার্ড দিবেন সেই ওয়ার্ডটা আপনাকে হাইলাইট করে দিবে। শুধু স্ল্যাশ দিয়ে কন্টেন্ট নেম দিলে হবে, স্ল্যাশ দিয়ে আপনার ভ্যালু দিয়ে দিলেই হয়ে যাবে যে কোন প্যাটার্নের সার্চ আপনি করতে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই ফাইন্ড, তারপরে লোকেট, গ্রেপ, রিডাইরেকশন, এগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এগুলো ভাই আসলে প্র্যাকটিস করলে তখন হয়তো বা কোনো কোশ্চেন বাইরেতে পারে আর কি। এখন কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা বলেন, প্র্যাকটিস তো করবেনই। না আপাতত নাই। আচ্ছা, অন্য কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন যদি থাকে। হ্যাঁ, গ্র্যাপটা ইউজ করে শুধু প্যাটার্ন ম্যাচ করার জন্য, যে কোনো ফাইলের ভিতরে প্যাটার্ন যতটুকু যে ফাইলে চাবো সেটাই। হ্যাঁ, আপনি অনেক বড়, ধরেন যে একটা ফাইল আপনি রিড করছেন, এটার ভিতরে কয়েক হাজার লাইন আছে, কারণ সেখান থেকে আপনি স্পেসিফিক একটা ওয়ার্ডের লাইনকে সার্চ করতেছেন। তো সেটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা লাইন পড়তে হবে, মানে অ্যাটলিস্ট প্রথম ওয়ার্ডগুলো পড়তে হবে। আবার এটাও তো হইতে পারে যে ওই ওয়ার্ডটা লাইনের প্রথমে নাই, লাইনের মাঝে আছে, তার মানে কি তখন আপনাকে প্রত্যেকটা লাইন পড়তে হবে। কিন্তু যদি আপনি গ্রেপ ইউজ করেন, আপনি গ্রেপ ইউজ করে প্যাটার্ন দিয়ে দিবেন, সে প্যাটার্ন অনুযায়ী সার্চ করে দিয়ে দিবেন, আউটপুট আপনাকে দেখাই দিবে। তো এটা আপনার কাছে সুবিধা না? থ্যাংক ইউ। এবং এই জিনিস নিয়ে একটা কোশ্চেন এক্সামে আসে, কোন একটা জিনিস দুইটা কোশ্চেন আসবে, একটা হচ্ছে ফাইন্ড থেকে আসবে আর একটা গ্রেপ থেকে আসবে। ফাইন্ড থেকে আসবে হচ্ছে যে কোনো একটা ইউজার বা কোনো একটা স্পেসিফিক ফাইল তারা সার্চ করতে বলবে, ফাইলের নাম বলে দিবে যে এই নামে ফাইল সার্চ করতে। তো যেহেতু তারা কোনো লোকেশন বলবে না, সো আপনাকে রুট লোকেশনে সার্চ করতে হবে, এবং এরপরে আবার বলবে যে আউটপুটটা একটা ফাইলের মধ্যে স্পেসিফিক ফাইল বলে দিবে যে এই ফাইলের মধ্যে আউটপুটটাকে রিডাইরেক্ট করতে। তখন কি আপনাকে প্রথমে সার্চ করতে হবে, সার্চ করে দেখে নিতে হবে যে আসলেই ফাইল আসতেছে কিনা। যদি ফাইল আসে, এরপরে আপনি গিয়ে তারা যে ফাইলের নাম বলে দিবে, লোকেশন বলে দিবে, ফাইলের নাম বলে দিবে, সেই ফাইলের মধ্যে আপনি রিডাইরেক্ট করে দিবেন। এখন এরকমও হইতে পারে যে যে ফাইলটাতে রিডাইরেক্ট করতে বলছে সেই ফাইলটা সিস্টেমে এক্সিস্ট নাই, আপনি ফাইল তৈরি করে নিলেও সমস্যা নাই, তৈরি না করলেও কোনো সমস্যা নাই, কারণ যখনই আপনি রিডাইরেক্ট করবেন ফাইল অটোমেটিক তৈরি হয়ে যাবে যদি না থাকে। আর যদি থাকে তাহলে জাস্ট অ্যাপেন্ড হবে, বা আপনি যেভাবে দিবেন। আবার এটাও বলতে পারে যে ওই ফাইলের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো যেন ওভাররাইট না হয়, তার মানে আপনাকে অ্যাপেন্ড করতে হবে, ফরওয়ার্ড করার সময় বা রিডাইরেক্ট করার সময় আপনাকে অ্যাপেন্ড করতে হবে। এইটা একটা। আর একটা বলবে যে একটা ফাইলের নাম বলে দিবে, স্পেসিফিক পাথ বলে দিবে, এই লোকেশনে এই নামে একটা ফাইল আছে, এই ফাইলের ভিতরে হয়তো কোনো একটা প্যাটার্ন তারা বলে দিল যে ABCD বা 1 2 3 4 এইরকম প্যাটার্ন একটা বলে দিবে, যে এই প্যাটার্নের যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে কপি করে আবার ফরওয়ার্ডিং এর জন্য একটা ফাইল বলে দিবে, সেই ফাইলের ভিতরে রিডাইরেক্ট করতে। তখন গিয়ে আপনাকে আবার গ্রেপ ইউজ করতে হবে, যে আপনি ফাইলটাকে প্রথমে রিড করলেন, রিড করে প্রথমে রিড করার দরকার নেই, সরাসরি গ্রেপ করবেন, গ্রেপ করে তারা যে প্যাটার্ন দিবে সেই প্যাটার্নের লাইনগুলো দেখে নেবেন যে কয়টা লাইন আসতেছে।
এটা হচ্ছে আপনার সেফটির জন্য যে আদৌ আসতেছে কিনা দেখে নিলেন। এরপরে আপনি অ্যাপেন্ড করবেন, অবশ্যই অ্যাপেন্ড করবেন, ওভাররাইট করবেন না, কারণ ওইখানে হয়তোবা তারা বলবে না যে ফাইলের কন্টেন্ট যেন না মুছে যায়, কিন্তু এটাও হইতে পারে যে ওই ফাইলের ভিতরে কন্টেন্ট থাকতে পারে, কন্টেন্ট মুছে গেলে আবার নাম্বার কাটবে। এই কারণে আপনি অবশ্যই অ্যাপেন্ড করবেন। এখানে ভাইয়া কপি বলতে আমি অন্য একটা ফাইলে রিডাইরেক্ট করে দিলে তো হয়ে যাচ্ছে। রিডাইরেক্ট করে দিলেই সেটা আলটিমেটলি কপি হয়ে যাচ্ছে। আচ্ছা, আলাদা করে তো সিপি কমান্ড তো কিচ্ছু চালানোর করতে দরকার হবে না। নেই। সিপি কমান্ড ইউজ করে তো আপনি ফাইল কপি করতে পারবেন, ফাইলের কন্টেন্ট তো কপি করতে পারবেন না। হ্যাঁ সেটাই। তো ওইটার জন্য আপনাকে ওই গ্রেপ কমান্ডই ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি ফাইলের ভিতরে ঢুকে কপি করতে পারেন, সেটা আলাদা জিনিস। ফাইল থেকে কপি করলেন, আরেকটা ফাইল ওপেন করে পেস্ট করলেন, সেটা করতে পারেন, সেটা অনেক সময়ের ব্যাপার। এর থেকে গ্রেপ করা সহজ। ক্যাট কমান্ড দিয়ে ফাইল রিড করায় ওইখানে গ্রেপ ইউজ করবেন, প্যাটার্ন দিবেন, প্যাটার্নের আউটপুট আসবে, সেটাকে তাদের বলে দেওয়া ফাইলের মধ্যে অ্যাপেন্ড করে দিবেন, কাজ শেষ। এটা হচ্ছে সবচেয়ে সহজ। গ্রেপ থেকে একটা আসবে, আরেকটা কোথা থেকে আসবে? আরেকটা ফাইন্ড থেকে আসবে। ফাইন্ডে আমার সময় যেটা আসছিল সেটা হচ্ছে যে একটা ইউজারের নাম বলে দিছে, সেই ইউজারের ওনারশিপের ফাইল বের করতে, ফাইলগুলো বের হইছে মানে পাথ বের হইছে, সেই পাথটাকে একটা ফাইলের ভিতরে মানে আউটপুটটাকে একটা ফাইলের ভিতরে অ্যাপেন্ড করতে। তারা লোকেশন বলে দিছে, আমি লোকেশনে অ্যাপেন্ড করে দিছি, শেষ কাজ। এখানে কোশ্চেনটা একটু ট্রিকি করে। ট্রিকি কি রকম? তারা বলবে যে ওনারশিপের ফাইল কপি করে ওই লোকেশনে দিয়ে আসতে, কিন্তু এটা কখনোই হবে না। কারণটা কি? তারা হচ্ছে স্পেসিফিক ফাইলের নাম বলবে, তারা কিন্তু কোনো ডিরেক্টরির নাম বলবে না। তো যখনই ফাইলের নাম বলবে তখন ফাইলের ভিতরে কিন্তু আপনি কন্টেন্ট কপি করতে পারবেন না। মানে ইউজারের ওনারশিপের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কি আপনি ফাইলের ভিতরে কপি করতে পারবেন? যে কথার কথা যে আমি বললাম যে অ্যালেক্স মারিয়া ইউজারের ওনারশিপের যে ফাইলগুলো আছে সেগুলো opt/maria এই লোকেশনে কপি করে দিতে। এখন opt/maria, এই মারিয়া হচ্ছে একটা ফাইল, ফাইলের ভিতরে আপনি ওনারশিপের ফাইল কিভাবে কপি করবেন? সেটা তো আর পারবেন না। তাহলে আলটিমেটলি কপি হবে কি? কপি হবে এই জিনিসটা। আলটিমেটলি কপি হবে এইটুকু, এই পাথ গুলো, যে এই লোকেশনে এই লোকেশনে মারিয়া ইউজারের ওনারশিপের ফাইল আছে, জাস্ট এই আউটপুটটাকে রিডাইরেক্ট করে দিবেন, কাজ শেষ। অনেকে যেটা করে যে এই লোকেশন এই ফাইলগুলো কপি করে ওই তারা একটা লোকেশন বলে, সাপোজ ওপিটির ভিতরে মারিয়া, এই লোকেশন এই পাথ হয়তো তারা বলে দিল যে /opt/maria এই লোকেশনে কপি করে দিতে। এখন অনেকে যেটা করে এই ফাইলগুলোকে আবার কপি করে কি করে, এই opt/maria নামক ডিরেক্টরি তৈরি করে, ডিরেক্টরির ভিতরে গিয়ে এই ফাইলগুলোকে পেস্ট করে। তো ফাইলগুলোকে যখন পেস্ট করে তখন যেটা হয়, ওনারশিপ চেঞ্জ হয়ে যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? সিপি কমান্ড দিয়ে যদি যখন সিপি কমান্ড দিয়ে কপি করে, যখন কপি করে তখন কি হয়, একটা করে করুক আর দুইটা করে করুক, যেটা করেই করুক। আমি পুরা মারিয়া ডিরেক্টরি যদি কপি করি তাহলে তো এই সবগুলো একবারে কপি হয়ে যাচ্ছে, আমার তো একটা একটা করে কপি করার দরকার নেই, কারণ এটা তো হোম মারিয়ার ভিতরে আছে, তাই না? হ্যাঁ তাও হবে। তো এটাকে যদি আমি কপি করি তাহলে এই জিনিসগুলো একবারে চলে যাচ্ছে, এরপরে আমি এটাকে কপি করে দিব। কিন্তু এই লোকেশনে কপি হওয়ার পরে কি হবে, এই ফাইলগুলোর তো ওনারশিপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তারা যখন স্ক্রিপ্ট রান করাবে তখন দেখবে যে এই লোকেশনে এই নামে কোনো ফাইল নাই, এই নামে ডিরেক্টরি আছে। তখন গিয়ে কি হবে, অ্যান্সার ভুল। এই জিনিসটা একটু মাথায় রাখবে।
তারা কোশ্চেনটা একটু ট্রিকি করবে, বলবে যে ফাইলগুলো কপি করে দিতে, কিন্তু মানে ওনারশিপের যে আউটপুট আছে সেই আউটপুট ওনারশিপের ফাইলগুলোকে এই ফাইলের ভিতরে কপি করতে হবে। এই ফাইলের ভিতরে তো আপনি কোনো কন্টেন্ট কপি করতে পারবেন না। এই ফাইলের ভিতরে আপনি কি কপি করতে পারবেন? লাইন কপি করতে পারবেন, আউটপুট কপি করতে পারবেন। ডিরেক্টরি কি এই লোকেশনে কপি করতে পারবেন? কারণ এটা তো ফাইল, ফাইলের ভিতরে তো আর ডিরেক্টরি কপি হয় না। তো এখানে একটু সাবধানে অ্যান্সার করবেন। আচ্ছা, কারো কনফিউশন থাকলে বলেন। ভাইয়া ফাইলের ভিতর ডিরেক্টরি জিনিসটা বুঝি নাই এখানে। ফাইলের ভিতরে ডিরেক্টরি জিনিস বোঝেন নাই? এই যে লোকেশন গুলো আসছে এগুলো কি? এগুলো তো ফাইল। ফাইল। তো এই ফাইলগুলোকে আমি যদি আপনাকে বলি ওপিটির ভিতরে মারিয়া আউট, এই ফাইলের মধ্যে কপি করতে পারবেন? এটা তো ডিরেক্টরি হবে, মারিয়া আউটটা তো না, তখন একটা এটা ফাইল। ডিরেক্টরি। না, এটা ফাইল। এই ফাইলের মধ্যে আপনাকে কপি করতে হবে, পারবেন? এই ফাইলের ভিতরে এই ফাইলগুলোকে আপনার কপি করতে হবে, পারবেন কিনা? এটা ডিরেক্টরি না, এটা ফাইল, টেক্সট ফাইল, ASCII টেক্সট ফাইল। আপনি কপি করতে পারবেন কিনা এটা বলেন। কখনোই হবে না, কনফিউজড হওয়ার কিছু নেই, কখনোই হবে না। তারা বলবে কপি করতে, কিন্তু আলটিমেটলি কপি হবে না। আপনাকে যেটা করতে হবে, আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই। এই যে আউটপুট বের হইছে, এই আউটপুটটা যে এই কন্টেন্ট গুলো আপনাকে ওপিটির মারিয়া এই লোকেশনে কপি করতে হবে। তখন কি আপনি এই রিডাইরেকশন কমান্ড ইউজ করবেন, ইউজ করে এক্সিকিউট করবেন, কাজ শেষ। এরপরে আপনি দেখবেন যে ওপিটি মারিয়া এই ফাইলের মধ্যে এই পাথগুলো আছে কিনা। যদি পাথ থাকে আপনার কোশ্চেনের অ্যান্সার শেষ, আর কিছু দেখার দরকার নেই। একজন এভাবে অ্যান্সার করে আসছিল, তার সেই অ্যান্সারটা ভুল হয়েছিল, এবং আমরা কয়েকজন আবার এভাবে অ্যান্সার দিছি, রিডাইরেকশন দিয়ে অ্যান্সার দিছি, আমাদের অ্যান্সার রাইট হয়েছে। এই কারণে আপনাদের এটা বলে রাখলাম। অনেকে তাদের উনি কিভাবে দিছিল ভাইয়া? উনি এই যে এই নামে ডিরেক্টরি তৈরি করছে, ডিরেক্টরি তৈরি করে এই লোকেশন এই পাথ ফাইলগুলো ওই ডিরেক্টরির ভিতরে কপি করছে। প্রথমে আমরাও ভাবছিলাম যে এই জিনিসটাই হবে, কিন্তু যখন দেখলাম যে কয়েকজন সেম অ্যান্সার দিছে, তখন কিছুটা শিওর হয়েছি যে না, আমাদের অ্যান্সার ঠিক আছে, তার অ্যান্সার হয়তো বা ভুল হয়েছে। আবার এটাও হইতে পারে যে তারটাও ঠিক আছে, আমাদেরটাও ঠিক আছে। কিন্তু পরে গিয়ে যখন রেজাল্ট আসলো, তখন বুঝলাম যে আমাদেরটাই ঠিক হয়েছে, তারটা ভুল হয়েছে। বলছে কপি করতে, সে লোকেশন কপি করে করে দিয়ে দিছে, কন্টেন্ট কপি করে দিছে। কন্টেন্ট যখনই কপি করছে তখনই তো ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, এবং এই নামে তো কোনো ফাইল পাইনি, এই নামে ডিরেক্টরি পাইছে। রেড হ্যাট যখন চেক করবে, রেড হ্যাট কিন্তু আর এই কমান্ড এক্সিকিউট করবে না। রেড হ্যাট কি করবে, এই ফাইলটাকে রিড করবে। রিড করে সে যদি এই নামে কোনো ফাইলই না পায়, তাহলে কি হবে? অ্যান্সার 0। আপনাকে কি মার্কস দিবে? 0। রিডাইরেক্ট করলে তো হচ্ছে তখন ওটা একটা ফাইল হিসেবে, মারিয়াটা আমার তো তখন একটা ফাইল। ফাইল তো এই যে তৈরি হয়েই গেছে ভাই, আমি তো ফাইল রিড করলাম। তো রেড হ্যাট কি করবে, এই ফাইলটাকে রিড করবে। সে যখন দেখবে যে এই নামে কোনো ফাইল নাই, তখন কিন্তু আর সে কোনো কিছু খুঁজবে না। আপনার কোশ্চেন কিন্তু অলরেডি ভুল, অ্যান্সার অলরেডি ভুল, সে কিন্তু আর কোনো কিছু চেক করবে না। একটা স্ক্রিপ্ট চালাবে, ওই স্ক্রিপ্টের প্রত্যেকটা লাইন বলে দেওয়া আছে,
লাইন অনুযায়ী আউটপুট আসবে, যদি আউটপুট আসে অ্যান্সার রাইট, যদি আউটপুট না আসে অ্যান্সার রং। সে সেকেন্ড টাইম চেকও করবে না। কারণ আপনার অ্যান্সার ভুল হইতে পারে, তাদের স্ক্রিপ্ট ভুল হবে না। অনেকে মনে করে যে কোশ্চেন মানে এক্সাম সহজ, অফলাইন ল্যাবে বসে বসে এক্সাম দিচ্ছি, খুবই সহজ এক্সাম। আসলে এতটাও সহজ না। হ্যাঁ, যে পাশ করে বের হয়ে আসে সে বলে যে হ্যাঁ RHCS এ সহজ, কিন্তু আসলে কতটুকু সহজ এটা সে যখন এক্সাম হলে বসে থাকে তখন বুঝতে পারে। আচ্ছা, এখানে কারো কোনো কনফিউশন থাকলে বলেন। নাই। ওকে, আমরা নতুন একটা টপিক স্টার্ট করি। এটা হচ্ছে ফাইল আর্কাইভিং। ফাইল আর্কাইভিং কি এটা আপনারা মোটামুটি সবাই জানেন, যে ফাইল আর্কাইভ হিসেবে রাখা বা কম্প্রেস করে রাখা, মূলত কম্প্রেসটাই হচ্ছে আর্কাইভ। লিনাক্সে আর্কাইভের জন্য ইউজ করা হয় টার। The Linux tar stands for tape archive. TAR এটাতে হচ্ছে tape archive. The tar command used to rip a collection of files and directories into highly compressed archive file commonly called tarball or tar, gzip, bzip and gz in Linux. টার কমান্ড মূলত যেটা করবে, কিছু ফাইল এবং ফোল্ডারের কালেকশন নিয়ে হাইলি কম্প্রেসড আর্কাইভ ফাইল তৈরি করবে, যেটা কমনলি বলা হয় টারবল অথবা টার। এবং এগুলো হচ্ছে কম্প্রেস টাইপ। এই চারটা টাইপে কম্প্রেস করা যায়: টার, জিজিপ, বিজিপ এবং জিজেড। এগুলোর মধ্যে টার হচ্ছে মানে যতটুকু সাইজ দিবে বা টার ফরম্যাট যে পরিমাণ সাইজ দিবে বা যে কম্প্রেস করবে, এর থেকে হাই কম্প্রেস করবে হচ্ছে জিজিপ, এটার থেকে আবার হাইলি কম্প্রেস করবে বিজিপ, এবং ম্যাক্সিমাম হাই কম্প্রেস বা ম্যাক্সিমাম কম্প্রেস যদি আপনি করতে চান বা সুপার কম্প্রেস যদি করতে চান সেটার জন্য হচ্ছে জিজেড। তার মানে এই টার ফরম্যাটে যে সাইজ আসবে তার থেকে একটু কম আসবে জিজিপে, তার থেকে কম আসবে বিজিপে, আর এর থেকে কম আসবে জিজেড। এবং জিজেডই হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেস, এর উপরে আর কোনো কম্প্রেস হয় না। এটাই হচ্ছে সবচেয়ে হাইলি কম্প্রেস। ওকে, টার ফাইল বা টার আর্কাইভ ক্রিয়েট করার জন্য টার, এরপরে অপশন ইউজ করতে হয় cvf। সি তে হচ্ছে ক্রিয়েট, ভি তে ভার্বস, এফ তে ফোর্স। ক্রিয়েট মানে হচ্ছে এই নামে ফাইল তৈরি হবে। ভার্বস বলতে কোন কোন ফাইল নিয়ে তৈরি হচ্ছে সেই ফাইলগুলোর ভিজুয়াল আপনাকে দেখাবে, এটা হচ্ছে ভার্বস বা ভিজুয়াল। আর এফ তে হচ্ছে ফোর্স। ফোর্স কেন? অনেক সময় দেখা যায় যে ফাইল এবং ডিরেক্টরি দুইটাই থাকে, তো সবগুলোই যেন কম্প্রেস ফাইলের মধ্যে চলে যায়, এই কারণে ফোর্স। ফাইল আর্কাইভ রিড করার জন্য বা কন্টেন্ট লিস্ট করার জন্য টিভিএফ। টি তে হচ্ছে মূলত কন্টেন্ট শো করা, ভি তে ভার্বস, এই যে ভার্বস আপনাকে আউটপুট শো করবে, এফ তে ফোর্স আগের মতোই। আর ডিকম্প্রেস করার জন্য টার মাইনাস এক্স ভিএফ।
এক্স তে হচ্ছে এক্সট্রাক্ট, ভি তে ভার্বস, এফ তে ফোর্স, ফাইলের নাম বলে দিবেন। আবার আপনি যদি স্পেসিফিক কোনো লোকেশনে এক্সট্রাক্ট করতে চান, যে আপনার ফাইল আছে এক জায়গায়, মানে টার ফাইলটা আছে এক জায়গায়, আপনি এক্সট্রাক্ট করবেন আরেক জায়গায়, তখন কি আপনাকে ইউজ করতে হবে মাইনাস ক্যাপিটাল সি। মাইনাস ক্যাপিটাল সি দিলে যেটা হবে, এক্সট্রাক্ট হয়ে এই লোকেশনে সেটা অটোমেটিক চলে যাবে। আন্টার ফাইলস ইন স্পেসিফিক ডিরেক্টরি, আর এটা হচ্ছে কারেন্ট ডিরেক্টরি বা প্রেজেন্ট ডিরেক্টরি। জিজিপ করার জন্য সিভি জেড এফ, স্মল জেড এফ। দুই রকমের এক্সটেনশন দেয়া যায়, আপনি যদি এক্সটেনশন বলে দেন সেটাও হবে, আবার যদি চান যে আপনি টার ফাইল থেকে কম্প্রেস করবেন সেটাও হবে। এক্সট্রাক্ট করার জন্য আগেরটাই। ওকে, বিজিপ 2 বা বিজিপ এটা করার জন্য হচ্ছে স্মল জে, এগুলো আমরা দেখবো সবই। আর এক্সজেড, ও ওইখানে আমি জিজেড দিছি না, এখানে কি লিখছি জিজেড, আচ্ছা এখানে জিজেড হবে না, এটা হবে এক্সজেড। ওকে, ঠিক করে দিচ্ছি এখন। এক্সজেড, এই এক্সজেড হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেস। আর এখানে হচ্ছে টারের পসিবল কিছু অপশন দেয়া আছে, তার মধ্যে মাইনাস সি তে হচ্ছে ক্রিয়েট আর্কাইভ, এক্স তে হচ্ছে এক্সট্রাক্ট, এফ তে গিভেন ফাইল নেম অথবা ফোর্স, টি তে হচ্ছে ডিসপ্লে অর লিস্ট ফাইল, ইউ তে হচ্ছে আর্কাইভ এন্ড অ্যাড টু অ্যান এক্সিস্টিং আর্কাইভ ফাইল মানে আপডেট, ইউ তে হচ্ছে আলটিমেটলি আপডেট, যে এক্সিস্টিং আর্কাইভ ফাইলের মধ্যে আপনি আরো কন্টেন্ট দিচ্ছেন সেটা। দেন ভি তে হচ্ছে ভার্বস, কনক্যাটিনেটস আর্কাইভ ফাইল, এটা হচ্ছে মূলত আর্কাইভ ফাইল হবে প্লাস হচ্ছে আপনি কোনো পারমিশন থাকলে সেগুলো রিজার্ভে যাবে, কোনো স্পেশাল পারমিশন থাকলে সেগুলো রিজার্ভ হবে। রিজার্ভ হবে বলতে ওই সব জিনিসগুলো সহ আপনার কম্প্রেস ফাইলটা তৈরি হবে। যখন আপনি এক্সট্রাক্ট করবেন তখন ওই কম্প্রেস হওয়ার সময় যে পারমিশন গুলো ছিল, মানে ফাইলের মধ্যে যে পারমিশন এক্সিস্টিং ছিল সেই পারমিশন গুলো আবার এক্সট্রাক্ট হওয়ার সময় অ্যাপ্লাই হবে। এটার জন্য হচ্ছে ক্যাপিটাল এ। জেড তে হচ্ছে জিজিপ কম্প্রেস করার জন্য, ক্যাপিটাল জে তে হচ্ছে এক্সজেড কম্প্রেস করার জন্য, স্মল জে বিজিপ টু কম্প্রেস করার জন্য, ক্যাপিটাল ডাব্লিউ ভেরিফাই করার জন্য। অনেক সময় আর্কাইভ যখন করলেন, আর্কাইভ করার পরে দেখা যায় যে ফাইল ইরর দেয়, যে আর্কাইভ ঠিক মতো হয়নি বা কমপ্লিট হয়নি, ফাইল মিস হয়েছে, এই ধরনের জিনিস হইতে পারে। সেই জিনিসটাই হয়েছে কিনা বা আপনার কম্প্রেস ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য ভেরিফাই করতে পারেন, এটার জন্য মাইনাস ক্যাপিটাল ডাব্লিউ। আর আর তে হচ্ছে আপডেট অর অ্যাড ফাইলস অর ডিরেক্টরি ইন অলরেডি এক্সিস্টিং .tar ফাইল, এটাও মূলত এই ইউ এর কাজ করবে, যে কন্টেন্ট আপনি আরো অ্যাড করবেন সেটার উপরে। আচ্ছা, এখানে দিছিলাম জিজেড হবে না, এক্সাক্ট। আচ্ছা, তাহলে আমরা এখন টার আর্কাইভ করতে পারি বা
কম্প্রেসিং এর কাজটা করতে পারি। প্রথমেই হচ্ছে আমি একটা টার ফাইল বানাবো, নরমাল ফাইল tar মাইনাস cvf দিলাম ক্রিয়েট ভার্বস ফোর্স, ফাইলের নাম দিলাম home.tar, কন্টেন্ট দিলাম /home। ভি দেওয়ার কারণে যেটা হয়েছে, এই যে আউটপুটটা আমাকে দেখাইছে যে কোন কোন ফাইল নিয়ে সে তৈরি হয়েছে। ls যদি দেই, এই যে home.tar। এখন আমি ভি ছাড়া যদি তৈরি করি তাহলে কি হবে, tar মাইনাস cvf cf then home2.tar to home.tar সে আমাকে কোনো কন্টেন্ট দেখায়নি যে কোন কোন কন্টেন্ট নিয়ে সে তৈরি হয়েছে। ফি দেওয়ার কারণে সে আমাকে কন্টেন্ট গুলো দেখাইছিল। আচ্ছা, এই যে home.tar এটা তৈরি হয়েছে। এখন আমি চাইলে এই home.tar কে আরো হাই কম্প্রেস করতে পারি। যেমন আমি যদি প্রথমে gzip করতে চাই, তাহলে gzip home.tar দিয়ে দিলাম, ls এক্সটেনশন চেঞ্জ হয়ে গেছে home.tar.gz। এখন যদি এই home.tar কে আমি এক্সট্রাক্ট করতে চাই, তাহলে tar মাইনাস xvf এটা দিয়ে এক্সট্রাক্ট করতে পারি। আবার এটার পাশাপাশি আমি gunzip দিয়েও এক্সট্রাক্ট করতে পারি, gunzip home.tar.gz। তবে এই gunzip দিয়ে আপনি যখন এক্সট্রাক্ট করবেন বা স্পেসিফিক ফরম্যাটের কমান্ড দিয়ে যখন এক্সট্রাক্ট করতে যাবেন, তখন অবশ্যই ফাইলের সাথে এক্সটেনশন ম্যাচ করতে হবে। যেমন gunzip-এর এক্সটেনশন বা gzip-এর এক্সটেনশন হচ্ছে gz, tar.gz। bzip2 দিয়ে যখন এক্সট্রাক্ট করবেন তখন bz2, আবার xz ফরম্যাটে যখন এক্সট্রাক্ট করবেন তখন হচ্ছে xz। দেখাচ্ছি আমি। ওকে, এটা কি হয়েছে home.tar। এখন এটাকে আমি bzip2 তে কম্প্রেস করব, তাহলে bzip2 home.tar কি আসছে home.tar.bz2। এখন এই যে bz2 আছে, এটাকে যদি আমি gunzip দিয়ে এক্সট্রাক্ট করতে চাই তাহলে হবে না, home দেন ফাইলই আসতেছে না, .tar.bz2 কি আসছে home.tar.bz2 unknown suffix ignored, এক্সটেনশন ম্যাচ করেনি, যার কারণে এক্সট্রাক্ট হয়নি। এখন এটাকে যদি আবার bunzip2 দিয়ে এক্সট্রাক্ট করতে চাই, হয়ে গেছে। আবার এটাকে আরো হাই কম্প্রেস যদি করি তাহলে exit, তাহলে exit home.tar। আবার এটাকে এক্সট্রাক্ট করতে গেলে unexit home.tar। এটা গেল হচ্ছে যে আমি tar ফাইলকে আরো হাই কম্প্রেস কিভাবে করতে পারি সেটা। এখন আমি যেটা করব, আমি কম্প্রেস বানাবো। কম্প্রেস বানানোর সময় আমি বলে দিব সেটা কি টাইপের ফাইল হবে বা কোন ফরম্যাটের আর্কাইভ হবে। তো gzip কম্প্রেস যদি করতে চাই তাহলে হচ্ছে স্মল z, gzip কম্প্রেস করতে গেলে স্মল z, তাহলে tar মাইনাস cvfz, ফাইলের নাম দিলাম etc.tar, কন্টেন্ট দিলাম etc। হয়ে গেল ফাইল।
কি নামে দিছি ইটিসি ডট টার দিছি না ও এরর আসছে existing exciting with failure status due to previous errors tar dot gz তাও error etc compress হচ্ছে না tar minus c vfz zvf home dot tar dot gz পিটিসির ভিতরে আসলে সিস্টেম ফাইল আছে তো যার কারণে কম্প্রেস হচ্ছে না home.tar.gz তৈরি হয়েছে আবার এই হোম ফাইলকে যদি আরো হাই কম্প্রেস করতে চাই যে সরাসরি bzip2 করব bzip2 যখন করব তখন হচ্ছে স্মল j তাহলে tar minus c j v f এখানে দিলাম home.tar.bz2 home আচ্ছা হোম না দেই অন্য লোকেশন দেই var.tar.bz2 slash আসছে var.tar.bz2 ওকে এখন হোম লোকেশনকে যদি gz করতে চাই তাহলে tar minus c capital j vf home.tar.xz home হইছে আচ্ছা এখন এই জিনিসগুলোকে যদি এক্সট্রাক্ট করতে চাই ওকে তার আগে আমি একটু রিমুভ করে নেই rm minus to home তারপরে home.tar তিনটা আছে হয়ে যাবে এখন এগুলোকে যদি আমি সরাসরি এক্সট্রাক্ট করতে চাই তাহলে tar minus xvf কোনটা home.tar. সে gzip মানে gz স্ল্যাশ হোম চলে আসছে অলরেডি এই যে হোম আবার এই হোমকে রিমুভ করে দেই rm minus fr home এখন এক্সট্রাক্ট করব এইটাকে তাহলে tar minus সেম xvf home.tar.xz এগুলো হচ্ছে সরাসরি এক্সট্রাক্ট করা আচ্ছা এটা রিমুভ করে দেই দরকার নাই rm minus fr home cset set আচ্ছা এখন
আমি একটা ফাইল তৈরি করতেছি tar মাইনাস czvf home.tar.bz2 /1। আচ্ছা, এই ফাইলটাকে আমি যদি এখন এইটার এক্সটেনশনের কমান্ড দিয়ে বা এক্সটেনশন যে ফরম্যাটের আছে সেই ফরম্যাট দিয়ে যদি এক্সট্রাক্ট করতে চাই তাহলে কি কমান্ড ইউজ করব? কেউ একটু যদি বলেন। মানে যে ফরম্যাটে কম্প্রেস হইছে আমি সেই ফরম্যাটে এক্সট্রাক্ট করব। কেউ বলতে পারবেন কমান্ডটা কি হবে? ভাইয়া আগে কি ফরম্যাটে ছিল এটা কিভাবে বুঝবো? এই যে এক্সটেনশন দেখে বুঝতেছেন না কি ফরম্যাটে আছে? এখন তো BZ2 তে আছে, BZ2 এর আগে কি ফরম্যাটে ছিল সেটা কি বুঝার সেটা কোনো তো ইয়ে আপনার আছে? জানার দরকার নাই। আমি এই bz2 এক্সটেনশন এই তার ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করব, কিভাবে এক্সট্রাক্ট করব সেটা বলেন। আগে কি ছিল ওটা আপনি জেনে কি করবেন? XBF না, xvf দিয়ে না, আমি বলছি যে যে ফরম্যাটে কম্প্রেস হইছে আমি সেই ফরম্যাটে এক্সট্রাক্ট করব। তার মানে কি এই যে bz2 তে কম্প্রেস হয়ে আছে তাই তো, এক্সটেনশন তো bz2, জি তার মানে bzip2 তে কম্প্রেস হইছে। এখন আমি bzip2 তে যদি এক্সট্রাক্ট করতে চাই তাহলে কি লিখব? bunzip2 home.tar কি আসছে? home.tar. গানজি পাবো না ভাইয়া? ওকে, গানজিপ যদি দেই ভালো কথা, গানজিপ দিলাম, এ তো ফাইলই নিবে না, ফাইলই তো নিবে না। এইখানে তাহলে সলিউশন কি? আমি তাহলে এটাকে এক্সট্রাক্ট করব কিভাবে? zip সরি ভাই, পুরোটা বলেন তারপরে মিউট করেন, আপনার অর্ধেক কথা আসতেছে বাকি অর্ধেক আসতেছে না। আচ্ছা, এখানে দেখেন একটা এরর আসছে, bunzip2 home.tar.bz2 is not a bzip2 file। এটার এক্সটেনশন bz2 ঠিকই আছে কিন্তু এটা bzip2 ফাইলের ফাইল না। এখন এটা কোন ফরম্যাটে কম্প্রেস করা? আমি এটাকে tar মাইনাস xvf দিয়ে আমি এক্সট্রাক্ট করতে পারবো, সেটাতে কোনো ইস্যু নাই, এটা আমি এক্সট্রাক্ট করতে পারবো। কিন্তু আমাকে যদি বলা হয় যে যে টাইপে কম্প্রেস করা আপনাকে সেই টাইপেই এক্সট্রাক্ট করতে হবে, অথবা এরকম হতে পারে যে হয়তো এই xvf দিয়ে যে এক্সট্রাক্ট করা যায় যে কোনো কম্প্রেসের ফাইল, এই জিনিসটা হয়তোবা আপনার মাথায় নাই, তখন আপনি কি করবেন? তখন গিয়ে আপনাকে প্রথমে চেক করতে হবে যে এটা আসলে কোন ফরম্যাটে কম্প্রেস করা। কোন ফরম্যাটে কম্প্রেস করা এটা আমি চেক করতে পারি ফাইল কমান্ড দিয়ে। ফাইল কমান্ড দিয়ে যখনই আমি ফাইলের নাম বলবো সে আমাকে বলে দিবে যে এটা কি টাইপের ফাইল। এখানে দেখেন ফাইল হোম, সে আমাকে বলে দিছে এটা ডিরেক্টরি। ফাইল home.tar.bz2 এটা আমাকে বলে দিছে gzip compress data, এটা gzip এর কম্প্রেস ডাটা, এটা bz2 এর কম্প্রেস ডাটা না। তো এটাকে যদি আমি এখন ডিকম্প্রেস করতে চাই তাহলে mv home.tar.bz2 এটাকে আমার gzip কম্প্রেস ডাটায় নিয়ে আসতে হবে। তাহলে home.tar.gz করলাম, এখন আসছে। এখন যদি এটাকে গানজিপ দিয়ে এক্সট্রাক্ট করতে চাই, হইছে home.tar আসছে। এখন এই টার ফাইলটাকে আমি আবার এক্সট্রাক্ট করব, তখন আবার এটা আসবে /home আসবে, মানে হোম আসবে। এই জিনিসটা এক্সামে বলে দেয়, অনেক সময় বলে দেয় যে
যে ফরম্যাটে কম্প্রেস করা সেই ফরম্যাটে এক্সট্রাক্ট করতে হবে। এখন ফাইলের নাম একটা দিছে, ভিতরে কম্প্রেস করছে হয়তোবা অন্য কোনো ফরম্যাটে। আপনাকে ফাইল কমান্ড দিয়ে চেক করে নিতে হবে যে কোন ফরম্যাটে কম্প্রেস করা। যেই ফরম্যাটে কম্প্রেস করা সেই ফরম্যাটের এক্সটেনশন দিয়ে সেটাকে রিনেম করতে হবে, দেন এক্সট্রাক্ট করতে হবে। অথবা যদি কোনো কিছু না বলে সরাসরি XVF দিয়ে এক্সট্রাক্ট করে দিবেন। এখানে XVF দিয়ে যদি এক্সট্রাক্ট করেন সরাসরি ডিরেক্টরি পেয়ে যাবেন। আর স্পেসিফিক টাইপ দিয়ে যদি এক্সট্রাক্ট করেন, মানে যেমন এই যে CZ, আমি এটাকে গানজিপ দিয়ে এক্সট্রাক্ট করছি, সেটা যদি করেন তখন পাবেন আবার টার ফাইল। এই টার ফাইলকে আবার এক্সট্রাক্ট করে দিতে হবে, শুধু টার ফাইল রাখলে হবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন এই টার ফাইলের কন্টেন্ট যদি আমি দেখতে চাই, টার মাইনাস tvf home.tar, এগুলো হচ্ছে ওই কম্প্রেস ফাইলের ভিতরে এই কন্টেন্ট গুলো আছে। এই সব কন্টেন্টের ডিটেইল লিস্ট চলে আসবে যখনই আপনি লিস্ট ফাইল দিবেন। tvf যখনই দিবেন সে ডিরেক্ট লিস্ট চলে আসবে এবং ডিটেইল। এইটুকুতে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? জি না। ওকে, যেহেতু কোশ্চেন নাই তাহলে আর একটা ছোট্ট জিনিস আমরা করব, সেটা হচ্ছে ইউজার ডিলিট করা। আমার সিস্টেমে যে ইউজার গুলো আছে সেই ইউজার গুলো আমি ডিলিট করতে চাচ্ছি। আমি একটু ইউজার গুলো দেখে নেই। বব ডিলিট করতে পারবো, হ্যারি ডিলিট করতে পারবো। আচ্ছা, আমি alex.1 তারপরে রবার্ট এগুলো ডিলিট করব। আচ্ছা, ইউজার ডিলিট করার জন্য ইউজার ডেল, এরপরে ইউজারের নাম, তো আমি দিলাম alex.1, শেষ। কিন্তু এখানে alex.1 এর হোম ডিরেক্টরি এখনো আছে। সাধারণত আপনি যখন কোনো ইউজারকে ডিলিট করবেন সেটার হোম ডিরেক্টরি বাই ডিফল্ট থেকে যায়, বাই ডিফল্ট সেটার হোম ডিরেক্টরি রিমুভ হয় না, হোম ডিরেক্টরি থেকেই যায়। আপনি যদি হোম ডিরেক্টরি সহ রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে রিকারসিভ। তাহলে ইউজার ডেল -r, এরপরে দিব ইউজারের নাম হ্যারি। এখন হ্যারি ইউজারের হোম ডিরেক্টরি কোথায় ছিল? হোম হ্যারি, ভালো কথা, ls/home। আচ্ছা, তার আগে একটু দেখি, এখানে যখন লিস্ট দেখছিলাম হ্যারি ডিরেক্টরি ছিল, এখন আর
তাহলে ইউজার ডিলিট করার সময় আমরা চাইলে হোম ডিরেক্টরি রেখেও ডিলিট করতে পারি, আবার হোম ডিরেক্টরি সহ রিমুভ করতে পারি। রিস্টোর করতে চাই, সরি, রিমুভ করা ফোল্ডার বা ইউজার যেটাই করি না কেন, আমি যদি আবার তাকে ব্যাক হবে না। করতে চাই, হবে না। রিস্টোর করার সিস্টেম নাই। লিনাক্স সিস্টেমে রিমুভ মানে রিমুভ, ওটার কোনো রিসাইকেল বিন বা কোনো ক্যাশ হিস্ট্রি বা কোনো ব্যাকআপ লগ এই ধরনের কোনো কিছু নাই। এটা রিমুভ মানে রিমুভ, ওই ফাইল আর পাবেন না। হ্যাঁ, থার্ড পার্টি রিকভার সফটওয়্যার দিয়ে বা রিকভারি সফটওয়্যার দিয়ে আপনি ট্রাই করতে পারেন, সেটা ডিফারেন্ট, বাট জেনারেলি আসবে না। এখানে রিমুভ মানে সরাসরি রিমুভ। ভাইয়া ত্রাসের মধ্যে থাকে না? না, কোনো ত্রাস নাই। জিইউআই তে তো মনে হয় ত্রাসের একটা আছে। জিইউআই তে ত্রাস আছে, কমান্ড লাইনে কোনো ত্রাস নেই। জিইউআই তেও ত্রাস আপনি যখন ট্রাশের মধ্যে দিবেন তখন যাবে, এর আগে কিন্তু যাবে। আপনি গ্রাফিক্যালি যখন রাইট ক্লিক করে মুভ টু ত্রাশ দিবেন তখন সেই ফাইলটা ত্রাশে যাবে, কিন্তু আপনি যদি ডিলিট দেন সেই ক্ষেত্রে কিন্তু আর ত্রাশে যাবে না, সরাসরি ডিলিট হবে। সো ডিলিট করার সময় একটু সাবধান। ওকে ভাই, আমাদের আজকের টপিক শেষ। আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। একইভাবে তো গ্রুপও ডিলিট করা যাবে না। হ্যাঁ, গ্রুপ ডিলিট করার জন্য গ্রুপ ডেল, বাট গ্রুপ ডিলিট করার আগে কিছু জিনিস আছে, যেমন ওই গ্রুপে কোনো মেম্বার থাকলে সেই গ্রুপ ডিলিট হবে না। মেম্বার থাকলে ডিলিট হবে না। গ্রুপটা ডিলিট হবে না। আপনি যদি গ্রুপ ডিলিট করতে চান তাহলে প্রথমে ওই গ্রুপ থেকে সব মেম্বারকে রিমুভ করতে হবে, ইভেন প্রাইমারি মেম্বার সহ, যেমন টেইল, ইটিসি, জি, এই যে এখানে যেমন দেখেন অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টস গ্রুপের সেকেন্ডারি মেম্বার হচ্ছে জন, তার মানে জন ইউজারের সেকেন্ডারি গ্রুপ হচ্ছে অ্যাকাউন্টস। আর আপনাকে প্রথমে বের করতে হবে যে এই অ্যাকাউন্টস গ্রুপ কোন ইউজারের প্রাইমারি গ্রুপ হিসেবে অ্যাসাইন করা আছে কিনা। যদি থাকে সেই ইউজারকে অ্যাকাউন্টস গ্রুপ থেকে আগে সরাইতে হবে, মানে অন্য গ্রুপে তাকে নিতে হবে, তার প্রাইমারি গ্রুপ চেঞ্জ করতে হবে, অ্যাকাউন্টস গ্রুপকে পুরোপুরি ফ্রি করতে হবে, ফ্রি করে দেন আপনাকে রিমুভ করতে হবে। এটার কমান্ড কি হবে ভাইয়া, যে অ্যাকাউন্টস গ্রুপের কোন ইউজারের প্রাইমারি গ্রুপ হিসেবে আছে কিনা? গতদিন আমরা ইউজারের প্রাইমারি গ্রুপ সেকেন্ডারি গ্রুপ চেঞ্জ করছি না? চেঞ্জ করা না, মানে অ্যাকাউন্টস এই গ্রুপটার, মানে এই গ্রুপটা কোন ইউজারের প্রাইমারি গ্রুপ হিসেবে আছে কিনা, ওইটা কি কোনো কমান্ড দিয়ে বুঝতে পারো? প্রত্যেকটা ইউজার আইডি কমান্ড দিয়ে চেক করবে, যতগুলো ইউজার আছে প্রত্যেকটা এখন মনে করেন ইউজারকে 1000 যদি ইউজার থাকলে 500 1000 ইউজার চেক করতে হবে, 1000 ইউজার থাকলে 1000 ইউজার চেক করতে হবে, কিছু করার নেই। আপনি সেকেন্ডারি ইউজার চেক করতে পারবেন, সেকেন্ডারি ইউজার এই গ্রুপ ফাইল রিড করলেই পেয়ে যাবেন, প্রাইমারি মেম্বার কখনোই এই গ্রুপে পাবেন না। হ্যাঁ, তখন একটা কাজ করতে পারেন, টেইল ইটিসি পাসডব্লিউডি, এখান থেকে এই যে গ্রুপ আইডি যে আছে
এই গ্রুপ আইডি দিয়ে দেখতে পারেন যে এই অ্যাকাউন্টস গ্রুপের আইডি কোনো ইউজারের সাথে আছে কিনা। যেমন এখানে অ্যাকাউন্টস গ্রুপের আইডি হচ্ছে 2023 কোনো ইউজারের প্রাইমারি মেম্বার হিসাবে নাই। সো আমি যদি শুধু জন ইউজারকে অ্যাকাউন্টস গ্রুপ থেকে রিমুভ করে দেই তাহলেই আমার কাজ হয়ে যাচ্ছে। আইডি যে ও এই যে এখন এটা করতে পারি ভীম ইটিসি গ্রুপ, এখানে ঢুকলাম, একদম লাস্টে গেলাম, জন ইউজারকে রিমুভ করে দিলাম, আবার চেক করি নাই। এখন আমি রিমুভ করতে পারি গ্রুপ টেল অ্যাকাউন্টস, শেষ। এটা করতে পারেন। এই জিনিস চেক করে এখানে 5WD ফাইলে প্রাইমারি গ্রুপ আইডি চেক করে দেন আপনি বের করার চেষ্টা করতে পারেন যে আদৌ আছে কিনা। যদি না থাকে তখন আপনি গ্রুপ রিমুভ করতে পারবেন। এই কারণেই এই গ্রুপ রিমুভ যেন করতে হয় বা যেন করতে পারি, এই কারণে যেটা করা হয়, আপনি যদি কোনো গ্রুপে কাস্টমাইজ পারমিশন দিতে চান তাহলে ওই গ্রুপটা কখনোই কোনো ইউজারের প্রাইমারি গ্রুপ বানাবেন না, সব সময় সেকেন্ডারি গ্রুপ হিসেবে থাকবে। এবং সেকেন্ডারি গ্রুপ হিসেবে থাকার সুবিধা হচ্ছে যে আপনি গ্রুপ ফাইলের ভিতরে ঢুকে জাস্ট মেম্বারদের নাম রিমুভ করে দিবেন, রিমুভ করে দিয়ে গ্রুপ আপনি রিমুভ করে দেন, ইউজারের উপরে কোনো ইফেক্ট করবে না। আপনি নতুন গ্রুপ অ্যাসাইন করে আবার পারমিশন দিয়ে দিতে পারেন। ভাইয়া বুঝতে পারছেন যিনি কোশ্চেনটা করছিলেন? জি ভাই বুঝতে পারছি। আর কারো কোনো প্রাইমারি গ্রুপে যদি নাম থাকে তাহলে কি প্রবলেম হতে পারে, কি প্রবলেম হবে? তখন সরানো যাবে না প্রাইমারি গ্রুপ থেকে? প্রাইমারি গ্রুপ চেঞ্জ করতে হবে, ইউজারের প্রাইমারি গ্রুপ চেঞ্জ করে অন্য কোনো গ্রুপকে দিতে হবে। মোট কথা, যখনই আপনি কোনো গ্রুপকে রিমুভ করতে যাবেন সেই গ্রুপে কোনো মেম্বার থাকতে পারবে না, কারণ প্রাইমারি গ্রুপ অটোমেটিক্যালি সুইচ হয় না, ইভেন সেকেন্ডারি গ্রুপও সুইচ হয় না, সেকেন্ডারি গ্রুপ থেকেও রিমুভ করতে হয়। সো প্রথমেই আপনাকে ওই গ্রুপটা মেম্বার ফ্রি বানাইতে হবে, মেম্বার ফ্রি বানানোর পরে দেন আপনি ওই গ্রুপ রিমুভ করতে পারবেন। গ্রুপ ডিলিট এগুলা কি কোশ্চেনে আসে, ভেন্ডরে আসে? না, ইউজার ডিলিটও আসবে না, গ্রুপ ডিলিটও আসবে না, এটা আপনাদের নিজের কাজের জন্য দেখাইলাম যে আপনাদেরও যদি লাগে ইউজার ডিলিট করা করতে পারেন। বাট আপনি যদি ওটা না করে ধরেন যে আপনার হয়তো মানে কোম্পানি রিকোয়ারমেন্ট এরকম থাকতে পারে যে যে ইউজার চলে যাচ্ছে সেই ইউজার আর সিস্টেমে লগইন করতে পারবে না, সেটা যদি আপনি করতে চান তাহলে আপনি ইউজারকে লক করে রাখতে পারবেন, ওই ইউজার আর লগইন করতে পারবে না যতক্ষণ না আপনি পারমিশন দিবেন। যেমন আমি যদি অ্যালেক্স ইউজারকে লক করতে চাই, শেলটা চেঞ্জ করে দিলে হবে না? হ্যাঁ, শেল নো লগইন শেল দিয়ে দিতে পারেন, সেটা দিলেও হবে, আবার এটাও দিতে পারেন। অ্যালেক্সের পাসওয়ার্ড আমি লক করে রাখবো, ধরেন যে অ্যালেক্স ইউজার, এই ইউজারের পাসওয়ার্ড আমি লক করে রাখবো, এই ইউজার আর লগইন করতে পারবে না। আনলক করব কিভাবে? কিউ, এল তে লক, ইউ তে আনলক।
শেল চেঞ্জ করা থেকে এটা ইজি। আপনার যেটা সহজ মনে হয়। এরকম কোন ইউজার থাকতে পারে না যে মনে করেন যে ওর শেলে লগইনের প্রয়োজন নাই কিন্তু এমনিতে হ্যাঁ অবশ্যই আছে। আপনার যেসব ইউজার ইমেইল ইউজ করবে, যেসব ইউজার এসএমডি এনএফএস সার্ভিস ইউজ করবে, তাদের শেল লগইন করার কোনো প্রয়োজনই পড়ে না। তাদেরকে আপনি নো লগইন শেল দিয়ে ইউজার ক্রিয়েট করে রাখেন, তারা এনএফএস সার্ভিসেও কাজ করতে পারবে, এসএমডি সার্ভিসেও কাজ করতে পারবে, মেইলে লগইনও করতে পারবে, সবই করতে পারবে। এবং এটাই করা উচিত। যেসব ইউজারদের লগইন করার প্রয়োজন নাই সেসব ইউজারকে সিস্টেমে নো লগইন শেল দিয়ে রাখবেন। এটা সিকিউরিটির অনেক বড় একটা সাইট। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? একটা জিনিস জানতে চাচ্ছিলাম না। জি ভাইয়া বলেন। এই যে ইউজার ডেল অথবা গ্রুপ ডেল, এটা কি আরএফ দিয়ে কি এটা করা যাবে নাকি? না 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 না, এটা শুধুমাত্র ফাইলের ক্ষেত্রে ইউজ হবে আরএম? ফাইলের ক্ষেত্রে, ফাইল বা ফোল্ডারের ক্ষেত্রে হচ্ছে আরএম, আর ইউজারের ক্ষেত্রে ইউজার ডেল, গ্রুপের ক্ষেত্রে গ্রুপ ডেল। আরএম দিয়ে ইউজার রিমুভ। রিডাইরেকশন আর কপি কি সিমিলার বোঝাচ্ছে না এটা আলাদা? পুরোপুরি ডিফারেন্ট। কিভাবে সিমিলার হয়? কপি যখন করবেন তখন তো আপনি ফাইল অথবা ফোল্ডার কপি করবেন, আর রিডাইরেক্ট যখন করতেছেন তখন কন্টেন্ট কপি করতেছেন। সেটা কিন্তু ডিরেক্টরির কন্টেন্ট না, সেটা কোনো একটা কমান্ডের আউটপুট অথবা কোনো একটা ফাইলের ভিতরের কন্টেন্ট। সেটা যদি হয় তাহলে সিপি আর গ্রেপ তো সেম না। সিপি আর গ্রেপ কখনোই সেম না। গ্রেপ হচ্ছে যে আপনার সুবিধার্থে আপনি গ্রেপ কমান্ডটা ইউজ করতেছেন। গ্রেপ কমান্ড আপনাকে রিডাইরেকশনের সুবিধা দিচ্ছে। সিপি কমান্ড কিন্তু আপনাকে রিডাইরেকশন দিচ্ছে না, সিপি কমান্ড আপনাকে কপি করে দিচ্ছে। কনফিউশনটা আসলে কোন জায়গা থেকে? বললেন যে আপনাদের কোশ্চেন আসছিল যে কপি করে দিতে, এই যে রিডাইরেকশন করে দিলেন। আমাদের কোশ্চেন না ভাই, শুনেন, আমাদের কোশ্চেন না, কোশ্চেনটাই এভাবে আসে, কোশ্চেনটাই আসবে এইভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কোশ্চেনই আসে ওইভাবে যে থামেন, find all files owned by user Ria and copy the output to /root/ria_files। কোশ্চেনটা আসে হচ্ছে এরকম। এখন কপি দ্য আউটপুট, এই আউটপুটের মানে হচ্ছে কিন্তু যে আপনার কমান্ডের যে আউটপুটটা আছে সেটাকে আপনি কপি করবেন। রিয়া ইউজারের ওনারশিপের যে ফাইল আছে সেগুলোকে কিন্তু কপি করতে বলে নাই, এবং যে পাথ বলে দিছে বা যে লোকেশন বলছে সেই লোকেশনটা কিন্তু আলটিমেটলি একটা ফাইল, সেই লোকেশন কিন্তু কোনো ফোল্ডার না। সো এই কারণে যখন আপনি অ্যানসার করবেন তখন একটু বুঝে করবেন। তারা ট্রিক্সটা দিবে এইভাবে যে কপি করে ওই লোকেশনে দাও। তো কপি করে যখন ওই লোকেশনে দিতে বলবে তখন কিন্তু কন্টেন্ট কপি হবে না, তখন কিন্তু আউটপুট কপি হবে। অনেকে কন্টেন্ট কপি করে দেয়, কন্টেন্ট কপি করে দিলে হবে না, আউটপুট কপি করতে হবে। কন্টেন্ট কপি করলে তো ফাইল ফরম্যাট সব চেঞ্জ হয়ে যাবে। ফাইল ফরম্যাট কোনোটাই চেঞ্জ হবে না, ফাইলের ওনারশিপ চেঞ্জ হবে।
এবং তারা চাবে হচ্ছে টেক্সট ফাইল, মানে ASCII টেক্সট ফাইল। কিন্তু আপনি যখন কন্টেন্ট কপি করবেন তখন কিন্তু আর ASCII টেক্সট ফাইল থাকবে না, তখন কিন্তু হবে ডিরেক্টরি। সো রেড হ্যাট যখন পরে ফাইল রিড করতে যাবে, সে যখন ক্যাট কমান্ড এক্সিকিউট করবে, সে কিন্তু ওই নামে কোনো ফাইল পাবে না, সে দেখবে ডিরেক্টরি আছে। ইভেন সে যখন ক্যাট কমান্ড এক্সিকিউট করবে তাকে দেখাবেও না যে ওইখানে এই নামে একটা ডিরেক্টরি আছে, তাকে বলবে যে এই নামে কোনো ফাইল নাই। তো যেহেতু ফাইল নাই তার মানে অ্যান্সার ভুল, যে আপনি কোনো ফাইল তৈরি করেন নাই বা আপনি রিডাইরেক্ট করেন নাই। তারা এটা দেখবে না যে আপনি ফাইলগুলো কপি করে রাখছেন, এটা কিন্তু তারা দেখতে যাবে না, কারণ তাদের স্ক্রিপ্টে কিন্তু এলএস কমান্ড এক্সিকিউট হবে না, তাদের স্ক্রিপ্টে ক্যাট কমান্ড এক্সিকিউট হবে। এলএস কমান্ড দিয়ে আপনি ডিরেক্টরির লিস্ট দেখতে পারবেন, ডিরেক্টরির ভিতরে টেক্সট ফাইলের কন্টেন্ট কিন্তু দেখতে পারবেন না। এজন্য এটা আপনাদের আগে থেকেই বলে রাখলাম। থ্যাংক ইউ ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন কি আছে?